আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টোটাল প্যানেল কোড। মোটামুটি আমরা 13টা ভিডিও বা খণ্ডে টোটাল প্যানেল কোডটা শেষ করেছি। তো গ্রুপে অলরেডি 10 মার্কের আমাদের এমসিকিউর প্রশ্ন দেওয়া আছে, তো সেটা আমরা ক্লাসের পরে সলিউশনটা দিয়ে দিব। তো আজকের এই টোটাল ভিডিওটা মোটামুটি আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে। তো এই ভিডিওর মূল আলোচনার বিষয়টা হচ্ছে যে আসলে যেহেতু মোটামুটি আমাদের ফাউন্ডেশন বেস, তারপরেও এই আইনগুলোকে যদি আমরা প্রতিটা সেকশন বাই সেকশন পড়তে যাই অনেক সময় দরকার। তো যেটা অনেকের কাছেই বোঝা হয়ে যায়, তো এই জন্য আমরা ট্রাই করব নেক্সট আমাদের যেই ক্লাসগুলো আছে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট সেকশনগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো এই প্যানেল কোডের আজকের এই ক্লাসের টোটাল প্যানেল কোডের মধ্যে যেই সেকশনগুলো বা যেই ধারাগুলো, যেই জিনিসগুলো আমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়, যেগুলো আমাদের দরকার, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনার কাছে যদি বেয়ার একটা থাকে, অবশ্যই থাকার কথা, যেহেতু আমাদের কোর্সের মূল থিমই ছিল আপনি বেয়ার একটা রাখবেন। তারপরে অলরেডি আমরা হ্যান্ড নোটটা দিয়ে দিয়েছি। তো অবশ্যই লাল কালিতে দাগিয়ে নেবেন যে কোন জিনিসটা আপনি বারবার পড়বেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, যেহেতু আমাদের অনেক লম্বা চড়া, প্রায় 511টার মতো বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করতে হবে। আর ক্লাসটা যেহেতু দীর্ঘ হবে, তো এই জন্য আপনি প্রস্তুতি নিয়েই বসবেন। কারণ আমরা মানুষ যেটা হয়, আধা ঘন্টা 40 মিনিট যে কোনো একটা কাজে মনোযোগ দিলে তারপরে মনোযোগটা কিন্তু থাকে না। কিন্তু যেহেতু আপনাকে অ্যাডভোকেটশিপ করতে হবে, পরীক্ষা পাশ করতে হবে, কিছুই নেই, অবশ্যই বাধ্য হয়ে আপনাকে এটা প্র্যাকটিসটা করতেই হবে। তো দেখেন প্যানেল কোড, এটা থেকে আমরা টোটাল 20 মার্কের জন্য আমাদের এমসিকিউ এবং 15 মার্কের আমাদের লিখিত পরীক্ষা। এখন আমরা এমনভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব, এমন সেকশনগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝবো যেগুলো আমাদের এমসিকিউ এবং লিখিততেই কাজে আসে। তো প্রথমেই আমরা এই আইনের মধ্যে যে কিছু বেসিক ইতিহাস আছে, ধরন আছে, সেটা প্রতিটা আইনের মধ্যেই থাকে, সেখান থেকে একটু বেসিক নলেজ আপনি নেওয়ার চেষ্টা করবেন, তবে অতটা ডিটেইলে যাওয়ার দরকার নাই। তো যেমন ধরেন যে আমাদের এই প্যানেল কোড রিলেটেড যে কিছু সাল আছে, এই সালগুলো আপনাকে বারবারই মনে রাখতে হবে, কোনো না কোনো একটা সাল আসে কোনো না কোনো একবার। এর মধ্যে 1833 এই হচ্ছে এই সালে সর্বপ্রথম কি করা হয়, ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে উপমহাদেশে তারা বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য করে এই রাজত্ব করেছিল, আইন প্রণয়নের জন্য চার্টার্ড অ্যাক্ট তৈরি করে। তাই এই সালটা আমরা মনে রাখব। আর এরই 1 বছর পরে 1834 সালে প্রথম আইন কমিশন বা ল কমিশন তৈরি করা হয় আইন প্রণয়ন করার জন্য। আর এই ল কমিশনের সদস্য কারা ছিলেন, সভাপতি কারা ছিলেন, এটা বারবার পরীক্ষায় আসে। তো এই যে প্রথম ল কমিশন বা ফার্স্ট আইন কমিশনের সভাপতি ছিলেন আমাদের লর্ড ম্যাকুলে। মাঝে মধ্যে আসে যে টোটাল সদস্য সংখ্যা কত ছিল এই যে আইনগুলো তৈরি করার জন্য যে কমিটিটা হচ্ছে। তো এখানে টোটাল আমরা 4 সদস্যের ছিল কমিটি। এখন এই 4 জনের মধ্যে 3 জনের নামই আমাদের এম দ্বারা শুরু হয়, আর একজনের নাম হচ্ছে এ দ্বারা শুরু হয়। তো এর জন্য এ দ্বারা শুরু হয় হচ্ছে আমাদের অ্যান্ডারসন, আর বাকি 3 জন হচ্ছে আমাদের এম দ্বারা, যেটাকে আমরা 3M হিসাবে বলতে পারি। একটা হচ্ছে ম্যাকুলে, ম্যাকলিওট এবং মিলিয়েট। এই 4টা নাম একটু মনে রাখার চেষ্টা করবেন। সদস্য সংখ্যা 4 জন, ফার্স্ট ল কমিশন 1834। এখন এই যে কমিটি আছে, এই কমিটি ফাইনালি সর্বশেষ বিভিন্ন গবেষণা করে 1837 সালে কি করে, তাদের খসড়াটা তারা প্রস্তুত করে জমা প্রদান করে। এরপরে 1860 সালে তার দীর্ঘদিন পরে আইনটা পাশ হয় এবং 1862 সালের জানুয়ারি থেকে এটা কার্যকর হয়। তাহলে এখানে যে 5টা ডেট আছে, 5টা ডেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনো না কোনো একটা আপনার জন্য আসে। এই বেসিক জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে প্যানেল করে আমরা অলরেডি জেনেছি যে আমাদের 23টা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারগুলোর নাম অবশ্যই মনে রাখারও আমরা বিভিন্ন পদ্ধতি আপনাদেরকে বলেছি, সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। প্রথমে আপনার দায়িত্ব হবে 23টা চ্যাপ্টারের নামটা আপনার মনে আসতেছে কিনা। তো যখন আমরা পড়তে যাচ্ছি, যে দেখেন 1 নম্বর চ্যাপ্টার যেখানে 1 থেকে 5 পর্যন্ত থাকবে, এখানে আমাদের পরীক্ষা আসার মতো অত ইম্পর্টেন্ট কিছু কিন্তু নাই, মানে 1 থেকে 5 পর্যন্ত। তারপরে শুধু 4 এবং 5 নাম্বার সেকশনটা আমরা বারবার পড়ার চেষ্টা করতে পারি, মনে রাখার চেষ্টা করতে পারি।
4 নম্বরে হচ্ছে যে আমাদের এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স, মানে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাইরে অপরাধ হইলেও সেক্ষেত্রে আমরা পেনাল কোড কিভাবে প্রযোজ্য হবে তার উপর আলোচনা করে। তো এখানে দুইটা জিনিস বলে যে আপনি বাংলাদেশি নাগরিক বিশ্বের যেখানে অপরাধ করেন আপনার উপর 4 ধারা অনুযায়ী পেনাল কোড আরোপ করা যাবে। আরেকটা হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত যে কোনো জলযান, মানে সমুদ্রের যে কোনো জাহাজ এবং বাংলাদেশে নিবন্ধিত যে কোনো বিমান বিশ্বের যেখানেই থাকুক ওই বিমানের ভিতরে যে কেউ অপরাধ করুক তার উপর পেনাল কোড প্রযোজ্য হবে। তো এই দুইটা লাইনের জন্য 4 নম্বর সেকশনটা শুধু পড়বেন, এর চাইতে বেশি কিছু কিন্তু এখানে আমাদের নাই। আর 5 নাম্বারটার ক্ষেত্রে জাস্ট কিছু বুঝে মনে রাখবেন যে পেনাল কোডটা হচ্ছে একটা জেনারেল জিনিস, এটা কারো উপর কোনো খবরদারি করে না। তো এর জন্য বলে যে যে কোনো প্রকার লোকাল আইন, যে কোনো প্রকার স্পেশাল আইন, যে কোনো প্রকার মার্শাল ল যেগুলো আছে সেনা নৌ বিমান বাহিনীতে, সেখানে বিদ্রোহ পলায়ন রিলেটেড আইনের উপর তার কোনো প্রভাব নাই, মানে সে জেনারেল কথাবার্তা বলে। তাহলে পেনাল কোডটা হচ্ছে আমাদের একটা সাধারণ পেনাল কোড। তো এটা কোনো লোকাল আইন বা স্থানীয় আইনকে প্রভাবিত করে না, স্পেশাল লকে প্রভাবিত করে না, অথবা সেনা নৌ এবং বিমান বাহিনীতে যেই প্রকার আমরা মিউটিনি অথবা এই যে পলায়ন রিলেটেড যে সমস্ত আইন আছে এগুলোকেও প্রভাবিত করে না। তাহলে এই দুটো সেকশন জাস্ট একটু দেখতে পারেন, এর চাইতে বেশি কিছু নাই। এরপরে 2 নাম্বার চ্যাপ্টার যখন আমরা পড়ব, এই 2 নাম্বার চ্যাপ্টারে নর্মালি অন্য আইনগুলোতে এখানে আমাদের জাস্ট একটা সেকশন দিয়ে তারপরে ক্লজ দিয়ে আমাদের বিভিন্ন ডেফিনেশন দেয় যে এই আইনটা যে আপনি পড়তে যাচ্ছেন কোন শব্দ দ্বারা কি বুঝাবে। তো এখানে আমাদের 6 নাম্বার থেকে 52 এ পর্যন্ত আমাদের বিভিন্ন প্রকার ডেফিনেশন দেওয়া আছে, যাকে আমরা বলতেছি যে জেনারেল এক্সপ্লেনেশন বা সাধারণ সংজ্ঞা বা ব্যাখ্যা। তো এইটার জাস্ট আপনি চ্যাপ্টার নাম্বারটা মনে রাখবেন, সেকশন নাম্বারটা মনে রাখবেন, আর বাছাইকৃত জাস্ট কয়েকটা ডেফিনেশন কত সেকশনে আছে সেটা মনে রাখবেন। এখান থেকে মূলত ম্যাক্সিমামই এখান থেকে জিজ্ঞেস করে সেকশন নাম্বারটা। তো এখান থেকে লিখিত পরীক্ষায় আসার মতো কিছুই নেই, জাস্ট এমসিকিউর জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 19 নাম্বারটা, যে বিচারক কত নাম্বার সেকশনে ডেফিনেশনটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের সেকশন নাম্বার 90। আর দুইটা ক্ষেত্রে আমরা বিচারক বলবো, একটা হচ্ছে যাকে অ্যাজ এ বিচারক হিসেবে নিযুক্ত করছে সরকার, উনি তো বিচারক। পাশাপাশি যাকে অ্যাজ এ বিচারক হিসেবে নিযুক্ত করে নাই কিন্তু কোনো আইনের কারণে উনি চূড়ান্ত জাজমেন্ট দিতে পারেন, এই অধিকার তার আছে, তখন আমরা তাকেও বিচারক হিসেবে অবহিত করব। তাহলে বিচারক দুই ধরনের ব্যক্তি, যাকে নিযুক্ত করা হয়েছে অথবা যিনি আইনের মাধ্যমে যেই কোনো চূড়ান্ত জাজমেন্ট দিতে পারেন, তবে উনি কিন্তু অন্য কোনো আইনের কারণে বা নিযুক্ত আইনজীবী না। তো এই দুটা জিনিস আমরা মনে রাখবো সেকশন নাম্বার 19 থেকে। এরপরে 21-এর ক্ষেত্রে আমরা পাবলিক সার্ভেন্ট বা জনসেবক বা সরকারি কর্মকর্তা যাকে আমরা বুঝে থাকি, এটার ক্ষেত্রে সেকশন নাম্বারটা আমরা মনে রাখার চেষ্টা করব যে 21-এ আমাদের ডেফিনেশন দেওয়া আছে পাবলিক সার্ভেন্ট। আর 11 ধরনের কাজের কথা উল্লেখ করা আছে, এই কাজ যারাই করবে তারাই পাবলিক সার্ভেন্টের অন্তর্ভুক্ত হবে। তো এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তারপরেও যদি আপনি আরও একটু বিস্তারিত যদি ওই 11 শ্রেণী মনে রাখতে চান, তো আমাদের নোটে আমরা এই 11 শ্রেণীকে 5টা বিশেষ ভাগে ভাগ করেছি, ওই ভাগটা মনে রাখতে পারেন। যেমন প্রথম ভাগে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর কমিশন কর্মকর্তা ছিল, দ্বিতীয় ভাগে আমাদের বিচারালয় ছিল যেখানে জাজ, বিচারালয়ের কর্মচারী, সেখানে যারা জুরি অ্যাসেসর আরবিট্রেটর আছে, এই 4 শ্রেণী অন্তর্ভুক্ত ছিল। এটা ছাড়া যারা ক্রিমিনাল রিলেটেড জিনিসগুলো দেখেন, মানে কাউকে আটক রাখেন এবং কাউকে গ্রেফতার করেন, অর্থাৎ কারাগারে যারা দায়িত্বে থাকেন ওনারা, যারা আটকের দায়িত্বে থাকেন যেমন পুলিশ। এটা ছাড়া 3টা আমাদের দেওয়ানি জিনিস সেখানে অন্তর্ভুক্ত আছে, যে যারা সরকারের কোনো রাজস্ব রিলেটেড জিনিসগুলো দেখেন, যারা জনসাধারণের দলিল দস্তাবেজ এগুলো রক্ষণাবেক্ষণ করেন, যেমন সাব রেজিস্ট্রাররা আছেন। তো এইটা ছাড়া যারা নির্বাচন রিলেটেড কাজ করেন, আরেকটা হচ্ছে যে যারা সরকারের কাছ থেকে কোনো না কোনো প্রকারভাবে চাই, সেটা বেতন হিসাবে হোক, সম্মানী হিসাবে হোক, কমিশন হিসাবে হোক, সরকার থেকে কোনো রেভিনিউ নেন, তারা সরকারি কর্মকর্তা। এই টোটাল 11 ধরনের কাজ আছে, এরা যারা করবে এরাই হচ্ছে আমাদের পাবলিক সার্ভেন্ট। তাহলে 19 এবং 21 এই দুটো আপনি একটু মার্কিং করে রাখেন। এরপরে 24 নাম্বারটাও শুধু সরাসরি সেকশন নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে ডিসঅনেস্টলি বা অসাধুভাবে বলতে আমরা কি বুঝি, কত ধারায় আছে।
নর্মালি আমরা সম্পত্তি রিলেটেড অপরাধগুলো যখন পড়েছি এই শব্দটা কিন্তু আমরা বারবার পেয়েছি যে ডিসঅনেস্টলি। এর মানে হচ্ছে আপনি কারো ক্ষতি করা, যেই ক্ষতি সে সহ্য করার মতো আইনগত তার কোনো দরকার নাই, অথবা কারো লাভ করানো আইনগতভাবে যে লাভটা তার হওয়ার কথা না। আর 25 হচ্ছে ফ্রডুলেন্টলি, মানে আপনি কারোর সাথে প্রতারণা করার জন্য। এরপরে 3টা সেকশন আছে, এগুলো জাস্ট সেকশন নাম্বারটা মনে রাখবেন যে কত ধারায় আছে, এর চাইতে বেশি কিছু না। একটা হচ্ছে 28 নকল করা মানে কাউন্টার ফিট করা, 29 হচ্ছে ডকুমেন্ট, আর 30 হচ্ছে ভ্যালুয়েবল সিকিউরিটি বা মূল্যবান জামানত। কত ধারায় আছে এতটুকুই যথেষ্ট। এরপরে গুরুত্বপূর্ণ যেটা যেটা আমাদের লিখিত পরীক্ষা, এমসিকিউ, ভাইবা সব জায়গায় আপনাকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কমন ইন্টেনশন, যেটা আমাদের 34 ধারায় আছে। তো 34 ধারা যখন আমরা ডেফিনেশন আকারে পড়ব, নর্মালি ওইখানে জাস্ট একটা কথা বলে যে যখন আমরা একটা অপরাধমূলক কাজ করব কতিপয় লোক মিলে, অর্থাৎ নর্মালি আমরা বলতে পারি যে একের অধিক ব্যক্তি মিলে যখন আমরা একটা অপরাধমূলক কাজ করব, ওই অপরাধমূলক কাজটা করতে গিয়ে আমরা যাই কিছু করব ওইটার জন্য প্রতিজন সদস্য এমনভাবে দায়ী থাকবে যেন উনি পৃথক পৃথকভাবে কাজটা করেছেন। অর্থাৎ 10 জন ব্যক্তি মিলে যদি তারা পরিকল্পনা করে একজন ব্যক্তিকে হত্যা করে, আইন ধরে নিবে 10 জন পৃথক পৃথকভাবে 10 বার গিয়ে তাদেরকে হত্যা করছে। 10 জন ব্যক্তি কি থাকবে, পৃথক পৃথকভাবে দায়ী থাকবে ওই হত্যাকাণ্ডের জন্য। এটা হচ্ছে আমাদের জাস্ট ডেফিনেশনটা বলে। তাহলে অভিন্ন যে আমাদের অভিপ্রায় মানে কমন ইন্টেনশন নিয়ে যখন আমরা কি করব, কোনো একটা অপরাধমূলক কাজ করতে গিয়ে যাই কিছু করব, সেইটার জন্য সবাই আমরা এমনভাবে দায়ী থাকব যেমন আমরাই ওই কাজটা করেছি। এর ব্যাখ্যার ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিস বলতে পারি যে আপনি যখন আপনার মনের মধ্যে একটা অপরাধ করার ইচ্ছা হয়েছে, আপনি আপনার কলিগের সাথে শেয়ার করলেন, সে বলল যে ঠিক আছে কাজটা করা দরকার, আমিও এগ্রি, দুইজনে আপনারা একমত হইলেন। এখন একমত হওয়ার পরে এখন আপনি সরাসরি সেখানে যান বা না যান, আপনার কলিগ গিয়েও যদি কাজটা করে আপনিও অপরাধী হবেন। কিন্তু নর্মালি শুধু আপনি নিজে চিন্তা করছেন, কারো কাছে শেয়ার করেন নাই, এটা কোনো অপরাধ না। কিন্তু আপনার একটা অপরাধ করার ইচ্ছা হয়েছে, একজনের সাথে আপনি শেয়ার করছেন, সে এইটার বিপরীতে গিয়ে যাই কিছু করবে ওই অপরাধটা করার জন্য, সব কিছুর জন্য সে নিজে যেমন দায়ী থাকবে আপনিও সমভাবে দায়ী থাকবেন। জাস্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। ধরেন যে 4 জন ব্যক্তি এ বি সি ডি, এই 4 জন ব্যক্তি তারা পরিকল্পনা করলো এম নামক ব্যক্তিকে হত্যা করবে। তো এখন এইটা তাদের প্রস্তুতি ছিল। তো এ নামক ব্যক্তি যেই দিন হত্যা করা হবে সে কিন্তু যায় নাই, কিন্তু সে এইটা অস্বীকার করে নাই যে আমি হত্যা করব না, সেও এগ্রি ছিল যে আমি করব, যে কোনো ঘটনাবশত সে যায় নাই। কিন্তু ধরেন যে বি নামক ব্যক্তি ছিল, সেও সাথে গেছে, সি কী করছে, গাড়িটা চালিয়ে নিয়ে গেছে, আর ডি গিয়ে সরাসরি এমকে গুলি করছে। তো নর্মালি বাস্তবভাবে আমরা দেখলে কি একজনই অপরাধী হওয়ার কথা, ডি তাকে গুলি করছে। কিন্তু এই কমন ইন্টেনশন যেহেতু 4 জনের একই রকম, এখন ডি তো অবশ্যই হত্যা মামলার অভিযুক্ত হবে, সে সরাসরি গুলি করছে। সি যে এই কাজে তারা এগ্রি করছিল, সে জানে কি জন্য যাচ্ছে, তাহলে সিও আইনগতভাবে সেও নিজে গিয়ে হত্যা করছে, এটা ধরে নেওয়া হবে। বি তাদের সাথে গেছিল, বিও অভিযুক্ত হবে। এখন এ নামক ব্যক্তি সে কিন্তু সরাসরি ঘটনার দিন যায় নাই, কিন্তু তার কমন ইন্টেনশনটা ছিল যে সেও চাচ্ছে এই ব্যক্তিকে হত্যা করা হোক, সেও এগ্রি করছিল, কিন্তু কোনো কারণবশত সে যায় নাই, তাতে কিছু আসে যায় না। এইখানে যে 4 জন ব্যক্তি আছে সবার বিরুদ্ধে তখন আমরা ওই যে 302 ধারায় /34 কমন ইন্টেনশনের হত্যা মামলা চলবে। তার মূল কথাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের মেন্সরিয়া যেটাকে আমরা বলি অপরাধ করার ইচ্ছা, শুধু এটুকুই যথেষ্ট হয়, বাস্তবে গিয়ে নিজ হাতে কাজ করার দরকার হয় না। এই 34 ধারার মূল জিনিস হচ্ছে এটা। আর পরিকল্পনাটা সবসময় যে পূর্ব পরিকল্পনা থাকতে হবে এমন না। যেমন আপনি 4 জন মিলে রাস্তাঘাটে কোথাও গল্প করতেছেন, হঠাৎ করে একজনকে দেখলেন, একজনের ইচ্ছা হইলো তাকে মারার, আপনারাও বললেন যে ঠিক আছে মারি, তাৎক্ষণিকও হইতে পারে। তাহলে এই যে মেন্সরিয়াটা পরিকল্পনাটা 10 দিন 20 দিন আগের হওয়ার দরকার নাই, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবেও আপনাদের কি হইতে পারে, এই পরিকল্পনাটা আসতে পারে। তো আমাদের এমসিকিউর জন্য 34 নম্বর সেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকশন নাম্বার জিজ্ঞেস করে, কমন ইন্টেনশন কত ধারায় আছে বা নিচের কোনটি কমন ইন্টেনশনের উপাদান না।
তাহলে এখানে আমরা মূল উপাদান যেটা পাইলাম সেটা হচ্ছে যে কি থাকবে, একটা আমাদের ম্যানস্টিয়া থাকবে, এটা আমরা সবার মাঝে শেয়ার করব। এখন ওই অপরাধটা করার জন্য আমাদের মধ্যে কোনো একজন বা সবাই মিলে যাই কিছু করব, এটার জন্য সবাই পৃথক পৃথকভাবে দায়ী থাকব। যে আমি নিজে একাই গিয়ে হত্যা করছি, চাই আপনি হত্যা করেন আর না করেন, আপনার পাশের জন করছে, কিন্তু আপনিও সম্যভাবে দায়ী থাকবেন। এটাই হচ্ছে আমাদের 34-এর মেনস্ট্রি কমন ইন্টেনশন, যেখানে বলতে পারি যে আপনার মেনস্ট্রিয়াটা যখন আপনি অপরাধ করার ইচ্ছাটা কারোর সাথে শেয়ার করলেন আর উনিও এগ্রি করলো, এরপরে আপনাদের কাজের জন্য যত প্রকারের অপরাধ ঘটবে সবাই দায়ী থাকবেন। এরপরে চলে আসি আমরা 35, 36, 37 এবং 38, এই কয়টা সেকশন আছে, মাঝে মধ্যে পরীক্ষা আসতে পারে, তো একটু আমরা ওই জন্য এগুলো বারবার পড়বো এবং দেখব। 35-এ বলে যে সিমিলার ইন্টেনশন, প্রথমে ছিল আমাদের 34-এ কমন ইন্টেনশন, মানে সবার ইন্টেনশনটা সবার মাঝে শেয়ার হইছে। আর এই 35-এ বলতেছে যে সবার ইন্টেনশন কিন্তু একই কাজ করা, কিন্তু কেউ কারোর সাথে প্রকাশ করে নাই। ধরেন আপনারও ইচ্ছা করিম সাহেবকে মারবে না, আমারও ইচ্ছা করিম সাহেবকে মারবো, দুইজন একই সাথে গেলাম, কেউ কারোর সাথে শেয়ার করি নাই, হঠাৎ দেখা হইল দুইজনই মারলাম, কিন্তু দুইজনের ইন্টেনশন ভিন্ন। আমি আপনার সাথে শেয়ার করি নাই, আপনিও আমার সাথে শেয়ার করেন নাই। তবে যখন আমরা ডেফিনেশন পড়ব, ডেফিনেশন বলে যে পেনাল কোডের মধ্যে কিছু অপরাধ আছে যেখানে ইন্টেনশন দরকার। আমরা যেমন হত্যা, নরহত্যা, সব জায়গায় দেখছি কি আপনার ইন্টেনশন আছে কিনা, আপনার নলেজ আছে কিনা, জিনিসগুলা বারবার আসছে। তো এই জন্য বলতেছে যে যেই সমস্ত অপরাধের মধ্যে নলেজ দরকার অথবা যেই সমস্ত অপরাধের মধ্যে আমাদের ইন্টেনশন দরকার, ওই জিনিসগুলা, মানে কোনো একটা অপরাধের জন্য, যেমন একটা আমরা জাল দলিল যদি তৈরি করি, এইটা যেমন ধরেন যে একজন ব্যক্তি একটা দলিল তৈরি করে দিচ্ছে, তার কাছে কোনো ইন্টেনশনও নাই, নলেজও নাই যে সেইটা দিয়ে প্রতারণা করবে, কিন্তু যারা জানে যে এইটার মাধ্যমে আমি একটা কী করব, অপরাধ করব, তার মানে একটা জ্ঞান আছে। তো এই জন্য বলতেছে যে নলেজ অথবা অভিপ্রায় সহকারে যখন আমরা কোনো কাজ করব, চাই একসাথে করি, এইটার অপরাধটা নির্ভর করবে ওই ব্যক্তির নলেজ এবং আমাদের ইন্টেনশনের উপর। তো ওইটা পৃথক পৃথক জ্ঞান এবং পৃথক পৃথক অভিপ্রায় অনুযায়ী শাস্তিটা হবে, যদিও আমরা কাজটা একই সাথে করতেছি। যেমন ধরেন যে আমার উদ্দেশ্য হচ্ছে একটা জাল দলিল তৈরি করব, একজনের সাথে আমি প্রতারণা করব। এখন আমার পাশের জন যিনি আছেন, ওনার ইন্টেনশনটা ওই রকম কোনো ইন্টেনশন তার নাই, সে জাস্ট আমার সাথে গেল, আমার সাথেই ছিল, দলিল তৈরি করছে। এখন আমরা একই সাথে কাজ করছি, একজনের ইন্টেনশন আছে আরেকজনের নাই। এখন কমন ইন্টেনশন হইলে কি হইতো, দুইজনই অপরাধী হইতাম। এখন যেহেতু এখানে অপরাধের মূল ভিত্তি হচ্ছে নলেজ থাকতে হবে অথবা আমার ইন্টেনশন থাকতে হবে, এখন যেহেতু আমার পাশের জনের না নলেজ আছে না ইন্টেনশন আছে, অতএব সে অপরাধীটা শুধু অপরাধী হবে যে ইন্টেনশন নিয়ে কাজটা করেছে, সেই অপরাধী। আর 36-এ বলে যদি কোনো একটা অপরাধ আমাদেরকে কিছু কাজ করতে হয় আর কিছু কাজ থেকে বিরত থাকতে হয়, তো আইনগতভাবে আমরা ওই যে কাজ করা এবং বিরত থাকাকে একই ঘটনার অংশ মনে করব। যেমন আপনি কাউকে মেরে 50% কী করলেন, আহত করলেন, বাকি 50% তাকে খাবার দাবার দিলেন না, তো দুইটা কারণের মধ্যে সে মারা গেল। তো এই দুইটা কারণকে আমরা একই ঘটনার অংশ মনে করব। একটাই কারণ, যদি ওই দুই পার্টে দুইজন যদি জড়িত থাকে, মানে করিম সাহেব মারছে, রহিম সাহেব খাওয়ার দেয় না, ব্যক্তি ছিল একই, ওই ব্যক্তি মারা গেছে, তো আমরা ওই যে দুইজনকেই যেহেতু নিয়ে আসতে চাবো, তখন 36 লাগবে আমাদের, যে একজনে কি করছে, তাকে 50% আহত করছে, সে শারীরিকভাবে দুর্বল হয়েছে, আরেকজন তাকে খাবার দেয় নাই, তো দুইটার কম্বিনেশনের মাধ্যমে ব্যক্তি মারা গেছে, অতএব 36 অনুযায়ী উভয়জনই কি থাকবে, দায়ী থাকবে। আর 37 আমাদেরকে একটা জাস্ট সিম্পল কথা বলে যে একটা অপরাধের জন্য যদি একাধিক কাজ করতে হয়, ওই কাজের কোনো অংশে যদি আপনি জড়িত থাকেন, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি একাই টোটাল অপরাধটা করছেন। যেমন একজন ব্যক্তিকে হত্যা করার জন্য যদি আপনি পিস্তল সংগ্রহ করেন, করিম সাহেব পিস্তল সংগ্রহ করে দেয়, রহিম সাহেব গাড়িটা সরবরাহ করে, আরেকজন গিয়ে হত্যা করে। এখন মূল কাজটা আমরা যদি দেখি করছে একজন, কিন্তু তিনটা স্তরে সংগঠিত হয়েছে, অস্ত্র সংগ্রহ হয়েছে, যানবাহন সংগ্রহ হয়েছে এবং অ্যাটাক করা হয়েছে। তো এই 38 বলতেছে যিনি অস্ত্রটা সংগ্রহ করে দিলেন, আইন ধরে নিবে যে উনি নিজে গিয়ে হত্যা করছেন। যিনি গাড়িটা সরবরাহ করলেন, আইন ধরে নেবে উনি নিজে গিয়ে হত্যা করছেন, মানে ওই তিনজন ব্যক্তি কি থাকবে, সমভাবে দায়ী থাকবে।
আর 38 আমাদেরকে বলতেছে যে একই সাথে একই একটা অপরাধে জড়িত যে বিভিন্ন ব্যক্তি তারা ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত হইতে পারে। অর্থাৎ এ আর বি দুইজনই ব্যক্তি মিলে একজনকে ধরলাম যে সি কে হত্যা করলো, তো দিন শেষে ইনভেস্টিগেশনের পরে যদি দেখা যায় যে আসলে এ কাজটা করেছে কি প্রভোকেশনের কারণে, বি এর পূর্ব থেকে ইন্টেনশন ছিল, তাহলে একজনের বিরুদ্ধে তখন মার্ডারের মামলা চলবে, একজনের বিরুদ্ধে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের মামলা চলবে। মানে একই অপরাধ একই সাথে করছে, তারপরেও দুইজনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা চলতে পারে, কারণ তাদের ইন্টেনশনটা ভিন্ন। তাহলে 34 থেকে 38 এই কয়টা সেকশন আমরা বারবারই পড়ব, যতবার আমরা ভুলে যাব ততবার ওগুলো আমরা প্র্যাকটিস করব। এরপরে সরাসরি চলে যাব আমরা 52তে। তো আমরা তামাদি আইনেও এই ডেফিনেশনটা পাই যে গুড ফেইথ বারবারই পাবো, যে সরল বিশ্বাসে কাজটা করতে হবে। তো এখানে গুড ফেথ বলতে দুটো জিনিস বলতেছে, যে কোনো কাজ যদি আপনি যে ডিউ কেয়ার মানে যথাযথ যত্ন এবং অ্যাটেনশন সহকারে যদি না করেন তাহলে এটা গুড ফেথ না। আর 52 এটা আমরা মনে রাখবো ডেফিনেশনটা, এখানে বললে যে আশ্রয়, এটা হচ্ছে যে একজন অপরাধী অপরাধ করার পরে যাতে পুলিশ তাকে গ্রেফতার করতে না পারে, তাকে যদি আপনি এই কারণে কোনো প্রকার আশ্রয় দেন, এটা আইনের ভাষা আমরা বলতেছি যে হারবার করেন আপনি, সেটা হচ্ছে যে যানবাহন হোক, খাদ্যদ্রব্য হোক, অস্ত্র, মানে অ্যাট এনি মিনস যেই কোনো প্রকারভাবে যদি তাকে সহযোগিতা করেন আপনি হারবারিংয়ের মধ্যে পড়বেন। শুধু ব্যতিক্রম হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী যদি অপরাধ করে স্ত্রী যদি সহযোগিতা করে ওইটা অপরাধ না, বা স্বামী যদি কি করে স্ত্রী অপরাধ করলে সহযোগিতা করে ওইটা অপরাধ না। তাহলে আমাদের ডেফিনেশন থেকে যে কয়েকটা সিম্পল ডেফিনেশন আমরা পড়লাম এগুলাই যথেষ্ট আমাদের এমসিকিউর জন্য। আর এইখান থেকে জাস্ট 34 থেকে আমাদের 38 লিখিত পরীক্ষার জন্য কাজে আসে। তো এই কয়টা সেকশনই আপনি বারবার দেখবেন, একবার দেখলে যে আপনার 100% মুখস্থ হয়ে যাবে এমন না, যেহেতু আইন হচ্ছে চর্চার বিষয়, যতবারই পড়বেন এই সেকশনগুলো লাল কালিতে রাখেন, আপনি বইটা যখন উল্টাবেন যাতে এই সেকশনগুলো আপনি পড়তে পারেন, না বুঝলে 10 বার দেখে বুঝে নেবেন। তাহলে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শেষ করলাম, এখানে আমাদের ডেফিনেশন নিয়ে আলোচনা কিন্তু আমরা করলাম। তো এবার চলে যাব আমরা তৃতীয় নাম্বার চ্যাপ্টারে, সেখানে আমাদের শাস্তি নিয়ে আলোচনা করে 53 থেকে 75। আপনিও যখনই পড়বেন প্যানাল কোডটা চ্যাপ্টার ওয়াইজ পড়বেন, যে প্রথম চ্যাপ্টারে কি বুঝতে পারলেন, দ্বিতীয় চ্যাপ্টারে কি বুঝতে পারলেন, তৃতীয় চ্যাপ্টারে কি বুঝতে পারলেন। এখন এই প্যানাল কোডে টোটাল আমাদের 53 নাম্বার সেকশন বলতেছে যে 5 প্রকারের শাস্তি হইতে পারে, যেটা বর্তমানে কার্যকর আছে। পূর্বে 6 প্রকার ছিল, 1 প্রকার বাদ দেওয়া হয়েছে সেই 1949 সালে। তো সবচেয়ে বড় যেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে আমাদের ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স, দ্য মৃত্যুদণ্ড আমরা বলি। এরপরে হচ্ছে আমাদের লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন বা আজীবন কারাবাস যেটাকে আমরা বলি। তো এর মধ্যে মনে রাখার বিষয় হচ্ছে আজীবন কারাবাস, সর্বোচ্চ হচ্ছে হার্ড লেবার মানে সশ্রম কারাবাস, আপনাকে কি করতে হবে, জেলখানে কাজ করে খেতে হবে, এটা হচ্ছে যাবজ্জীবনের বাই ডিফল্ট সেন্টেন্স। আর কারাবাস সেটা আপনার মোটামুটি যদি আমরা দেখি 24 ঘন্টা থেকে শুরু করে আজীবন পর্যন্ত হইতে পারে। তো এটা 2 প্রকারের হইতে পারে, সশ্রম কারাবাস, বিনাশ্রম কারাবাসও হইতে পারে। তো এই জন্য যখন আমরা পেনাল কোড পড়বো, আপনি শাস্তিগুলো যখন পড়বেন সেখানে লক্ষ্য করবেন যে 3 প্রকারের ডেফিনেশন দেওয়া আছে। ওই সেকশনেই বলা আসে যে কি করতে হবে, রিগারাস ইমপ্রিজনমেন্ট দিতে হবে, মানে সশ্রম কারাবাস দিতে হবে। আবার কোথাও বলা আছে যে বিনাশ্রম কারাবাস, কোথায়, যেমন আমরা 499 ধারায় পড়েছি কি আমাদের মানহানি, তো মানহানির শাস্তিগুলা কি, বিনাশ্রম কারাবাস। আবার যখন আমরা ডাকাতির মামলাগুলো পড়বো, ডাকাতির সেকশন যে জিনিসগুলো আছে 395 আছে, তো সেখানে দেখবেন যে স্পষ্ট লেখা আছে যে কঠোর কারাবাস মানে সশ্রম কারাবাস দিতে হবে। অথবা আরেকটা শব্দ ব্যবহার করা হয় ইদার ডিসক্রিপশন, বিচারক চাইলে সশ্রম দিতে পারে অথবা বিনাশ্রম দিতে পারে। তো এই জন্য যখনই আপনি পেনাল কোডের কোনো একটা শাস্তি পড়বেন এই জিনিসটা লক্ষ্য করবেন যে কোন প্রকারের কারাবাসের কথা বলা হয়েছে। যেমন গতবারই এমসিকিউতে ছিল যে এই মানহানির যে শাস্তি 4টা অপশন দিয়ে বলতেছে যে এর কারাবাসটার ক্ষেত্রে কোনটা সিম্পল না আপনার রিগারাস। এখন আপনি যদি এই জিনিসটা না জানেন, যতই মনে থাকুক আপনার যে মানহানির শাস্তি 2 বছর, কোনো কাজে আসবে না।
এখন সামনে কি আপনার সশ্রম দেওয়া আছে না বিনাশ্রম দেওয়া আছে না ইদার ডিসক্রিপশন দেওয়া আছে, এই জিনিসটা যদি আপনি না বুঝে পড়েন। আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ, আর একটা হচ্ছে জরিমানা বা ফাইন বা অর্থদণ্ড যেটাকে আমরা বলতেছি। তাহলে 53 নম্বরটা আমাদের সেকশন নাম্বারটা গুরুত্বপূর্ণ, আর 5 প্রকারের শাস্তি, আর শাস্তিগুলোর ধরনটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। এরপরে চলে যাই আমরা আরও গুরুত্বপূর্ণ যে কয়েকটা সেকশন আছে, সেটা হচ্ছে যে আমাদের যে সরকার আছে, সরকার বলতে নির্বাহী বিভাগ বোঝায় বা গভর্নমেন্ট বোঝায়, একই জিনিস মনে রাখবেন। পরীক্ষায় যদি সরকার দেয় বা নির্বাহী বিভাগ দেয়, বা যদি এমনও হয় যে আরও যদি প্রধানমন্ত্রী দেয়, এই সেকশনগুলো বোঝাবে। কারণ আপনি যদি নির্বাহী বিভাগকে না বুঝেন, কারণ অনেক সময় আপনাকে কোর্ট আনকোট দিয়ে দিল যে কোরবানি ঈদের সময় প্রধানমন্ত্রীর আদেশে এতজন আসামি মুক্তি পাইল, এখন বা এতজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হইল, এখন কোন ধারা মোতাবেক করা হইল, বা এইটা পেনাল কোডের কত ধারায় আছে এই ক্ষমতা, তো আপনি তো সারা জীবন খুঁজেও পাবেন না যে পেনাল কোডে প্রধানমন্ত্রীর কথা কিন্তু উল্লেখই করা নেই, তো সেখানে গভর্নমেন্টের কথা উল্লেখ করা আছে। তো এই জন্য যেটাই গভর্নমেন্ট সেটাই নির্বাহী বিভাগ, সেটাই হচ্ছে প্রধানমন্ত্রী, এই তিনোটা জিনিস একই হয়, এটা মনে রাখবেন। তো প্রথমেই 54-এ বলতেছে যে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সরকার যদি চায় ওই আসামির অনুমতি ছাড়াই তার শাস্তিটাকে অন্য যেই কোনো প্রকার শাস্তিতে কনভার্ট করতে পারে। কোন শাস্তি? যেই 4টা বাকি আছে, আর তার অন্য কোনো প্রকার কারাবাস হইতে পারে, অর্থদণ্ড হইতে পারে, সম্পত্তি বাজেয়াপ্ত হইতে পারে, যে কোনো প্রকারটাতে কনভার্ট করে দিতে পারে যদি চায়। আর 55-এ বলতেছে যে যাকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়েছে, সরকার যদি চায় তার অনুমতি ছাড়াই তার শাস্তিটাকে 20 বছর পর্যন্ত ম্যাক্সিমাম ঠিক করে দিতে পারে, চাইলে 1 বছরও করতে পারে, তবে ম্যাক্সিমাম 20 বছর, এর বেশি করতে পারবে না। মানে যেটা যাবজ্জীবন, ওই যাবজ্জীবনটাকে কনভার্ট করে দিতে পারে 20 বছর পর্যন্ত যে কোনো কারাবাসে। আর পরবর্তীতে 55A যুক্ত করে দিয়ে বলতেছে যে আমরা এই যে প্যানাল কোডের অধীনে আমরা সরকারকেই সব ক্ষমতা দিয়ে দিলাম। এখন বাংলাদেশের আমাদের গভর্নমেন্টের স্ট্রাকচারে রাষ্ট্রপতি কিন্তু সবার উপরে, সবচাইতে ক্ষমতাধর হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির অধীনেই বলতে গেলে 3টা অর্গান কাজ করে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ। এখন তাহলে এর মানে কি রাষ্ট্রপতির ক্ষমতা রহিতকরণ করা হইল কিনা? তো 55-এ বলতেছে যে না, রাষ্ট্রপতির যে ক্ষমতা কোনো আসামিকে ক্ষমা করে দেওয়া, দণ্ড মওকুফ করা, স্থগিত করা, রিডিউস করা, এগুলো বজায় থাকবে। রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে, যেমন সংবিধানে দেওয়া আছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে মূল কথাটা হচ্ছে এই 3টা সেকশন আমাদের একসাথেই পড়ব। যদি কখনো কোনো আপনি সেকশন পড়েন, যেমন আমরা তামাদি আইনেও কিছু সেকশন আছে কম্বাইন সেকশন, তিনোটা না বুঝলে আপনি বুঝবেন না। পেনাল কোডেও কিছু সেকশন আছে, সবগুলো একসাথে পড়া সারা বুঝবেন না। তো এই 3টে সেকশন হচ্ছে ওই রকম 54, 55 এবং 55A, এই তিনোটা আমাদের অথরিটির কথা বর্ণনা করে, যে এই অথরিটির ক্ষমতাটা আছে কার? গভর্নমেন্টের। এরপরে চলে আসি আমরা 57। তো 57-এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, 57 বুঝার আগে ওই যে 511টা একটু বুঝবেন। 511 নম্বর সেকশন, পেনাল কোডে যত প্রকার শাস্তি আছে, অপরাধ আছে, তো প্রতিটা অপরাধের শাস্তি তো দেওয়া আছে, কিন্তু অপরাধগুলো কেউ করতে ব্যর্থ হইলে, মানে কেউ চুরি করতে গেছে, চুরি করতে পারে নাই, ফেরত আসছে, ধরা পড়ছে, তারপরে এখন তার কি শাস্তি সেটা পেনাল কোডে কিন্তু সরাসরি দেওয়া নাই। শুধু দেওয়া আছে চুরির শাস্তি, ঘর থেকে চুরির শাস্তি, চাকর বাকরে চুরির শাস্তি, মারণাস্ত্র সহ প্রস্তুতি নিয়ে চুরি করলে সেই শাস্তি দেওয়া আছে। তো এরকম অসংখ্য কাজ আছে যেগুলোর শাস্তি দেওয়া নাই, যেমন আবার হত্যার চেষ্টা করলে তার শাস্তি দেওয়া আছে। তো 511 পড়লে আমরা দেখি যে যেই অপরাধগুলোর শাস্তি কারাবাস, এই অপরাধগুলা চেষ্টার শাস্তি যদি দেওয়া না থাকে, তো 511 আমাদেরকে বলে যে এর শাস্তি হবে মূল শাস্তির 50%। এখন এই যাবজ্জীবন সাজাযুক্ত যে অপরাধগুলো আছে, এগুলা করতে গিয়ে যদি কেউ ব্যর্থ হয়, তখন তার শাস্তি আমরা কতদিন দিব? কারণ আমরা তো জানি না, বা পেনাল কোড কিন্তু আমাদের ডেফিনেশন দিয়ে দেয় নাই যে যাবজ্জীবন মানে কত বছর। তো এই জন্য 57 বলতেছে যখন আমরা এরকম কোনো শাস্তির ভগ্নাংশ হিসাব করব, আর মূল শাস্তি হচ্ছে যাবজ্জীবন, সেই জন্য আমরা ধরে নিব যে যাবজ্জীবন মানে হচ্ছে 30 বছর। তাহলে মূল কথাটা হচ্ছে 57-এ 30 বছর হচ্ছে যদি আমরা কোনো প্রকার শাস্তির ভগ্নাংশ খুঁজতে চাই সেটা।
তবে যাই হোক, আমাদের পরবর্তীতে উচ্চ আদালতের বর্তমান পর্যন্ত রায় হচ্ছে যে কাউকে যদি নর্মালি লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, এটা শাস্তিও 30 বছর। আর যদি রায় উল্লেখ করে দেওয়া হয় যে আমৃত্যু কারাবাস, শুধু সেই পর্যন্তই, সে কোনোদিন বের হতে পারবে না, সারা জীবন তাকে কি করতে হবে, জেলেই থাকতে হবে। আর নর্মালি যদি লেখা থাকে শুধু কারাবাস, যাবজ্জীবন কারাবাস, তাহলে তার শাস্তিও কিন্তু 30 বছর। এইটা একটু মনে রাখবেন। এরপরে চলে আসি আমরা যে অর্থদণ্ডটা আমরা পড়লাম, তো পেনাল কোডের অধীনে তাহলে আসলে একজন ব্যক্তির অর্থদণ্ড কত টাকা হইতে পারে। তো এখানে একটা ভালো কথা বলতেছে যে জরিমানাটা অসীম হইতে পারে, তবে অত্যাধিক হবে না। মানে ধরেন যে রিক্সাওয়ালা যদি কোনো অপরাধ করে, তার জন্য 50-100 টাকাই হবে ও জরিমানা। আর একই অপরাধ যদি একটা কোটিপতি ব্যক্তি করে, তার 20 লাখ, 30 লাখ, 1 কোটিও হইতে পারে। তার মানে জরিমানা হবে কি, অসীম পর্যন্ত হইতে পারে, তবে অত্যাধিক হবে না। ব্যক্তির সামাজিক অবস্থা, আর্থিক অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হবে। আর যদিও পেনাল কোডে কিছু সেকশন আছে যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে আপ টু 100, আপ টু 50, আপ টু 500, আপ টু 5000, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে। এরপরে চলে আসি আমরা, যদি আপনাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে, এখন আপনি অর্থও পরিশোধ করতেছেন না, তাহলে আপনাকে কি করবে। তাহলে এখন শাস্তি হচ্ছে শুধু অর্থদণ্ড, বা কোনো একটা কাজে আপনাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে, আপনি এখন অর্থদণ্ড পরিশোধ করতেছেন না, তাহলে কি করা যাবে। এখন এই তাহলে কি করা যাবে, এইটার জন্যই আমাদের টোটাল 4টা সেকশন ব্যবহার হয়েছে, যে 64, 65, 66 আর 67। তো 64তে বলে যে কেউ যদি অর্থদণ্ডটা পরিশোধ না করে, এর বিপরীতে তাকে কারাদণ্ড দেওয়া যাবে, এটা বৈধ হবে, লিগ্যাল হবে। আর 65তে বলতেছে যে আমরা যেই সমস্ত অপরাধের শাস্তি কি কারাদণ্ড এবং দেওয়া আছে অর্থদণ্ড, ওই রকম ক্ষেত্রে যদি আপনি অর্থটা পরিশোধ না করেন, তাহলে অতিরিক্ত আপনাকে কতদিন জেল খাটতে হবে। তো বলতেছে যে ওই অপরাধের যে মূল শাস্তি, তার 4/1 অর্থাৎ কোথাও যদি 10 বছর লেখা থাকে, আপনিকে যদি অর্থদণ্ড দেওয়া হয়, তাহলে তার 4/1 2.5, মানে 2 বছর, আরও আপনাকে কি করতে হবে, 6 মাস পর্যন্ত জেল খাটতে হবে। তাহলে ম্যাক্সিমাম আমরা দিতে পারবো মূল অপরাধের 4/1 পর্যন্ত। এখন এই শাস্তিটা কি হবে, সশ্রম হবে না বিনাশ্রম হবে। তো বলতেছে যে এটা বিচারকের উপর নির্ভর করে, উনি চাইলে সশ্রম কারাবাসও দিতে পারেন, অথবা চাইলে বিনাশ্রম কারাবাসও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে একটা চার্ট দেওয়া আছে, এইটা থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে, তো এইটা আপনাকে একটু মুখস্থ করতে হবে, যে যেই অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড, তো এই রকম অপরাধের ক্ষেত্রে যদি 50 টাকা পর্যন্ত হয়, তাহলে 2 মাস ম্যাক্সিমাম কারাবাস দেওয়া যেতে পারে। যদি 50-এর বেশি কিন্তু 100 পর্যন্ত হয়, তাহলে 4 মাস। আর 100 টাকার বেশি অর্থদণ্ডের ক্ষেত্রে আমাদেরকে টোটাল 6 মাস পর্যন্ত কারাবাস হইতে পারে। তাহলে এই চারটা অবশ্যই আপনি একটু কি করবেন, মুখস্থ করে নেবেন, এটা মাঝে মধ্যে আসে। তবে আবার এইরকম আরেকটা চার্ট আমরা পাবো কোথায়, সিপিসিতে পাবো, তো সেটা যখন আমরা পড়বো সেখানে দেখব। এরপরে সরাসরি চলে যাব আমরা 70 নাম্বার, যে এই অর্থদণ্ডগুলো আমরা কত দিনের মধ্যে আদায় করতে পারবো। তো বলতেছে যে আমরা দেখব যে তাকে কারাদণ্ড যদি 6 বছর পর্যন্ত হয়, কোনো অপরাধে কাউকে 6 বছর পর্যন্ত কারাবাস দেওয়া হয়েছে, তাহলে নিয়ম হচ্ছে যে ওই 6 বছরের মধ্যেই আদায় করতে হবে। আর যদি শাস্তি এর চাইতে বেশি হয়, তাহলে যতদিন শাস্তি ততদিনের মধ্যে, যখন শাস্তি ভোগের যে কোনো সময় আদায় করা যাবে। আর যদি ব্যক্তি শাস্তি ভোগ অবস্থায় মারা যায়, তাহলে তার যদি সম্পত্তি থাকে, ওই সম্পত্তি থেকে আমরা অর্থদণ্ডগুলো আদায় করতে পারবো। এটা হচ্ছে 70 নাম্বার ধারা। এরপরে নর্মালি অতটা গুরুত্বপূর্ণ নাই, এরপরে 72টা শুধু মনে রাখবো, যে ধরেন কোনো একটা অপরাধ আদালতে বিচারকের কাছ থেকে বিচারক ডাউটফুল যে কোনটা হইল, সে কি ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করলো, না অ্যাসল্ট করলো, না ক্রিমিনাল ট্রেসপাস করলো। এখন বিচারক যদি সন্দেহের মধ্যে থাকে, তাহলে কোনটা শাস্তি দেওয়া হবে। তো এখানে বলতেছে ডাউট যদি হয়, তাইলে যেই অপরাধের শাস্তি সেটা দিতে হবে তাকে। আর আমরা যে 5 প্রকারের শাস্তি পড়লাম, এর মধ্যে যদি কাউকে সশ্রম কারাবাস দেওয়া হয়, ওই কারাবাসের মধ্যে কিছু সময় নির্জন কারাবাস করা যাবে, মানে তাকে সাধারণ জেল থেকে পৃথক রুমে রাখা যাবে, একদম ছোট্ট রুমে। সেটাকে আমরা বলি যে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস।
তো 73-এ বলে যে দুইটা কন্ডিশন আছে, ম্যাক্সিমাম দেওয়া যাবে 3 মাস, আর শুধু দেওয়া যাবে সেই অপরাধের ক্ষেত্রে যেগুলার শাস্তি আমরা প্রয়োগ করেছি সশ্রম কারাবাস। তাহলে সশ্রম কারাবাস আর হচ্ছে 3 মাস, এই দুটো হচ্ছে কন্ডিশন। আর 74 বলে যে এই শাস্তিটা যখন এক্সিকিউশন করা হবে 1 মাসে 14 দিনের বেশি দেওয়া যাবে না, আর যতদিন দেওয়া হবে ততদিনের একটা বিরতি দিতে হবে। আর শেষের অংশে বলে যে যদি কারো মূল কারাদণ্ড 3 মাসের বেশি হয় তাহলে 1 মাসে 14 দিনও দেওয়ার দরকার নাই, আরও কম কম করে দেন, জাস্ট মাসে 7 দিন করে দেন, 7 দিন দেন, পরবর্তী 7 দিন বিরতি রাখেন, এইভাবে দেওয়া যেতে পারে। যেহেতু তার শাস্তিটা 3 মাসের বেশি দেওয়া আছে, তার মানে সে অনেক দিন জেলে থাকবে, অযথা তারে কি করা যাবে না, একসাথে 14 দিন দেওয়া যাবে না। আর 75 আমাদেরকে বলে যে 12 নম্বর চ্যাপ্টারে আমাদের ধাতব মুদ্রা এবং সরকারি স্ট্যাম্পের কথা বলা আছে, ওইগুলা যারা অপরাধ করে। আর 17 নম্বর চ্যাপ্টারে আমরা ওই যে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ দেখব। এই অপরাধগুলার মধ্যে যদি কেউ এমন কোনো অপরাধ করে যেগুলার শাস্তি 3 অথবা 3-এর বেশি একবার দণ্ডিত হয়, তাহলে ওই অপরাধ যদি দ্বিতীয়বার করে তাহলে তার শাস্তিটা ইনহ্যান্সড হবে, সেটা 10 বছর কারাবাস এমনকি যাবজ্জীবন পর্যন্ত হইতে পারে। তো এই আমাদের হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। এই কয়েকটা সেকশন আপনি বারবার অবশ্যই রিপিট করতে হবে আপনারে, একবারে তো মনে থাকবে না। অ্যাটলিস্ট আপনি বেয়ার একটা যখন খুলবেন যাতে সেকশনটার হেডিং দেখে আপনার মনে হয় যে ভিতরে কি আছে। যতদিন এই পরিমাণ কনফিডেন্স না আসতেছে যে আমি চ্যাপ্টারটা দেখলাম কি আছে বুঝলাম, সেকশনটা দেখলাম ওই সেকশনে কি আছে বুঝলাম, ততদিন পর্যন্ত আপনার প্রস্তুতি কিন্তু প্রস্তুতি না, মানে আপনার ল্যাকিং থাকবেই থাকবে। তো এটা হচ্ছে আমাদের 3য় চ্যাপ্টার। এখন চলে আসি আমরা আমাদের 4 নম্বর চ্যাপ্টার। এখানে বলে যে পেনাল কোডে যত শাস্তি আমরা পড়ব এইগুলাই ব্যতিক্রম সাপেক্ষে বুঝতে হবে, মানে ওই প্রতিটা ডেফিনেশনের সামনে এগুলা থাকবে। যেমন ধরেন যে 6 বছরের বাচ্চা যদি কারো বাসা থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে আসে, তার বিরুদ্ধে চুরির মামলা চলবে না, কারণ 9 বছর পর্যন্ত বাচ্চা কোনো অপরাধী করতে পারে না। তো এই জন্য এই 76 থেকে 106 এখানে একটা সেকশনও আপনি বাদ দিতে পারবেন না। গুরুত্বপূর্ণ কয়েকটা আছে কিন্তু প্রতিটাই গুরুত্বপূর্ণ। তো এই জন্য 76 থেকে 106-এর মধ্যে প্রতিটা সেকশনই আপনি পড়বেন, একটাও বাদ দিতে পারবেন না। ম্যাক্সিমামের মধ্যে উদাহরণও কিন্তু দেওয়া আছে। যাই হোক, যেহেতু আমাদের টোটাল পেনাল কোড শেষ করতে হবে, আমরা ডিটেলে যাব না, কিন্তু আপনাদেরকে যেভাবে পড়বেন হেডিংটা বুঝাই দিতে পারি যে এইভাবে আপনি পড়বেন। যেমন ধরেন যে প্রথম যে 4টা সেকশন আছে 76 থেকে 79, এখানে জাস্ট আইন রিলেটেড কথা বলে। বলতেছে কোনো ব্যক্তি যদি আইনগতভাবে বাধ্য হয়ে কোনো কাজ করে, যেমন আমাদের কি হইলো পুলিশের কনস্টেবলরা এসআই ওসির নির্দেশে কাজ করে, গুলি করে, কাউরে ধরে নিয়ে আসে, কাউরে মারে, এখন ওই কনস্টেবল কোনো অপরাধ করে নাই, কারণ সে বাউন্ড বাই ল ছিল। পুলিশ কাউরে গ্রেফতার করতে গেছে, তথ্যগত ভুলের কারণে করিমের জায়গায় রহিমকে গ্রেফতার করে নিয়ে আসছে, তো কাজের যেহেতু ভুল, বাউন্ড বাই ল ছিল, কাজ করতে গিয়ে তার ফ্যাক্টের ভুল হয়েছে, ওইটা কোনো অপরাধ না। তাহলে 76-এ আমরা মনে রাখবো বাউন্ড বাই ল হয়ে আপনি কাজ করেন অথবা কাজ করতে গিয়ে তথ্যগত ভুলে কোনো কাজ করেন, সেটা কোনো অপরাধ না। আর 77-তে বলে যে বিচারক সাহেব তার বিচারিক দায়িত্ব পালনে যাই কিছু করতেছেন অথবা সরল বিশ্বাসে আইনে তাকে ক্ষমতা দেওয়া আছে এই মনে করে কোনো অধিকার প্রয়োগ করতেছেন, এটা কোনো অপরাধ না। আর আমাদের 78 যেটা বলে বিচারক বা আদালতের আদেশে যারা যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে এবং সে সরল বিশ্বাসে এতটুকু মনে করে যে যেই আদালত রায়টা দিয়েছে তার সেই ক্ষমতা ছিল, তাহলে সে যাই কিছু করুক ওই আদালতের আদেশে যেহেতু করতেছে সে কোনো অপরাধ করে নাই। আর 79 আমাদেরকে বলতেছে যে সাধারণ ব্যক্তি, তাহলে আমাদের 76-এ ছিল কি যারা আইনগতভাবে কোনো কাজ করেন, যার উপর আইনগত কোনো কর্তৃত্ব আসে। আর 79-তে হচ্ছে আমার আপনার মতো ম্যাঙ্গো পিপুল যাদেরকে আমরা বলি, আপনি যখন কোনো একটা কাজের ক্ষেত্রে মনে করবেন যে এটা জাস্টিফাইড বাই ল, মানে আইনের কাছে আপনি সমর্থন করতে পারবেন, অথবা সরল বিশ্বাসে আপনি কোনো তথ্যগত ভুল করতেছেন, ভুলের কারণে আপনি একটা কাজ করলেন কিন্তু আইনের কাছে আপনি এক্সকিউজ দিতে পারবেন। কেমন যে দুইজন মারামারি করতেছে বা বসে গল্প করতেছে, আপনার মনে হইলো একজন আরেকজনকে মারতেছে, একজন আরেকজনকে মেরে ফেলবে, আপনি গিয়ে একজনকে ধাক্কা দিলেন, কিন্তু আপনি কি করছেন, মিস্টেক অফ ফ্যাক্ট করছেন,
তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশি আইনের ভুল করা যাবে না। বাংলাদেশি আইনের ভুল কোনো ভুল না। আপনি এই কথা বলতে পারবেন না যে আমি এই আইনটা জানতাম না। তার মানে ভুল হইতে হবে তথ্যগত, আইনগত ভুল কোনো ভুল না। এই জিনিসটা মনে রাখবেন। এই 4টা সেকশন আইন নিয়েই কথা বলে। তাহলে শুধু 4টা লাইন, বাউন্ড বাই ল, বিচারকের বিচারিক কাজ, বিচারকের আদেশে কাজ এবং আইনসম্মত কাজ কোনো অপরাধ না। 80তে বলে যে দুর্ঘটনা, আপনার কিছু করার নাই, দুর্ঘটনা ঘটে গেছে। আপনি একটা বড় ক্ষতি রোধ করার জন্য যদি ছোট কারো ক্ষতি করেন, ওইটা কোনো অপরাধ না। এটা ছাড়া বয়স রিলেটেড আমরা 2টা পাবো। 82তে বলে যে 9 বছর পর্যন্ত বাচ্চা যায় কিছু করুক, ওটা কোনো অপরাধ না। 83তে বলে 9 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চা যদি ইমমেচিউর হয়, ওইটাও কোনো অপরাধ না। 84তে বলে যে ব্যক্তি কাজ করার সময় যদি না জানে সে কি করতেছে, যাকে আমরা বলি যে আনসাউন্ড মাইন্ড বা লুনেটিক বা ইনসেন বা পাগল বলি, তাহলে মনে রাখবো আমরা পাগলের কৃত কাজ কোনো অপরাধ না। এরপরে আমাদের 2টা সেকশন আছে যেখানে আমাদের ইনটক্সিকেশন বা নেশাগ্রস্তের কথা বলে। যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে অথবা জোর করে আপনাকে নেশাগ্রস্ত করায় আপনার মাধ্যমে কোনো কাজ করানো হয়, তাহলে আপনি কোনো অপরাধী না। আর 86 বলতেছে যে আপনি নেশাগ্রস্ত নিজে হইছেন, আপনার নলেজ আছে যে এইটা খাওয়ার পরে বা এই মেডিসিনটা নেওয়ার পরে বা ইনজেকশন নেওয়ার পরে আপনি নেশাগ্রস্ত হবেন। এর ফলে আপনি যদি কোনো অপরাধ করেন তখন কিন্তু আপনি অপরাধী হবেন। তাইলে নেশাগ্রস্ত যদি গোপনে হন অথবা ইচ্ছার বিরুদ্ধে করানো হয় তখন অপরাধী না, কিন্তু জেনে শুনে বুঝে যখন হবেন তখন আপনি অপরাধী। এরপরে টোটাল 6টা সেকশন পাবো আমরা সম্মতি নিয়ে, কনসেন্ট নিয়ে। তো মোটামুটি এই 6টা সেকশন থেকে এমসিকিউ তো আসে না, তারপরে লিখিত পরীক্ষার জন্য আমাদের সম্মতিটা গুরুত্বপূর্ণ। তো এখানে যে 1 নম্বরে চিন্তা করবেন যে 87, 88, 89 এই 3টাই কথা বলে। যে 87 বলে যদি আপনি 18 বছরের বেশি হন, আপনার মৃত্যু ঘটানো অথবা গুরুতর আঘাত, এই 2টা ছাড়া অন্য যেই কোনো প্রকার আপনি তাকে সম্মতি দেন কোনো কাজ করার জন্য, আর সেখানে আপনার কি হয়, কোনো প্রকার ভুলভ্রান্তি কিছু হয়, ওগুলো কোনো অপরাধ না। কোনো একটা অপরাধ ঘটলেও অপরাধ না, কারণ আপনার সেখানে সম্মতি ছিল। আর 88তে বলে যে আপনার উপকারার্থে আপনার সম্মতি নিয়ে কোনো কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ ঘটে, ওইটা অপরাধ না। যেমন আমরা ডাক্তারের ক্ষেত্রে আপনি অপারেশন করতে গেলে আপনি কনসেন্ট দেন, ডাক্তার আপনার উপকারার্থে অপারেশন করে। এখন ওই করতে গিয়ে যদি রোগী মারা যায়, 88 বলতেছে ওই ডাক্তার কোনো অপরাধ করে নাই, কারণ আপনার উপকারার্থে ডাক্তার কাজ করতে গেছে আপনার সম্মতিতে। আর 89 বলতেছে যে 12 বছরের কম অথবা পাগল এর উপকারার্থে অভিভাবকের সম্মতি নিয়ে কাজ করতে গিয়েও যদি কোনো ক্ষতি ঘটে, ওইটাও কোনো অপরাধ না। তাহলে 12 বছরের কম, পাগলের অথবা এদের যখন অভিভাবক সম্মতি দিবে, ওই সম্মতি দিয়ে কাজ করতে গিয়ে যদি অপরাধ ঘটে, ওইটা অপরাধ না। আর 90 আমাদেরকে বলতেছে যে কোন সম্মতিটা সম্মতি হবে না। কাউকে যদি আপনি ভয় দেখায় সম্মতি আদায় করেন, কাউকে যদি ভুল তথ্য দিয়ে সম্মতি আদায় করেন, পাগলের কাছ থেকে সম্মতি নেন বা 12 বছরের কম বয়স্ক বাচ্চার থেকে সম্মতি নেন, তাইলে ওই সম্মতিটা আমরা ধরে নিব যে এটা কোনো সম্মতিই না। আর 91 বলে যে আমাদের সম্মতিভুক্ত কাজ নিজে অপরাধ হলে সম্মতির কোনো দাম নাই। যেমন গর্ভপাত করানো, মিসক্যারেজ করানো নিজেই একটা অপরাধ, তাই ওই মহিলার সম্মতি থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। মানে সম্মতিভুক্ত কাজটাই তো অপরাধ, অতএব সম্মতি নেওয়া না নেওয়া একই কথা। আর 92 যেটা বলে সেটা হলো যে সম্মতি ছাড়াও যদি আমরা ব্যক্তির উপকারার্থে কোনো কাজ করি সরল বিশ্বাসে, যেমন একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটলো, এখন একজন রোগীর অপারেশন করতে হবে, এখন ওই রোগীও সম্মতি দিতে পারতেছে না, তার কোনো অভিভাবকও কাছে নাই, ডাক্তার বলতেছে অপারেশন করতেই হবে না হলে মারা যাবে। এখন এই সরল বিশ্বাসে ডাক্তার যদি ওর অপারেশন করে ওই ব্যক্তি যদি মারাও যায়, 92 বলতেছে সে কি করে নাই, কোনো অপরাধ করে নাই ওই ডাক্তার। তাহলে ব্যক্তির উপকারার্থে ব্যক্তির সম্মতি ছাড়াও যদি সে সম্মতি দেওয়ার যোগ্য না হয়, তাইলে তার উপকারার্থে কৃতকাজে যদি কোনো প্রকার দুর্ঘটনা কোনো কিছু ঘটে, ওইটার জন্য কেউ দায়ী থাকবে না। তাহলে এই সম্মতি রিলেটেড টোটাল 6টা সেকশন আছে। এই জন্য যখনই আপনি সম্মতি পড়বেন যাতে 6টা সেকশন আপনার মাথায় আসে, আর যখন পড়ার সময় নেই সম্মতি আপনি পড়বেন না, বাদ দিয়ে দেন। পড়লে 6টাই পড়বেন, না পড়লে 6টাই বাদ দিবেন। এখানে একটা পড়ে আপনার কোনো লাভ হবে না।
এরপরে তিনটা হচ্ছে যে 93, কারোর সাথে যদি সরল বিশ্বাসে যোগাযোগ করেন, কাউকে কোনো তথ্য দেন, কোনো ইনফরমেশন দেন, ওইটা শুনে ব্যক্তি মারা গেল। যেমন করোনার সময় ডাক্তার ক্লিনিক থেকে ফোন দিয়ে বলল আপনার করোনা হয়েছে, শোনা মাত্রই সে মারা গেল। তো এটার জন্য ডাক্তারের কোনো দোষ নাই। তার মানে সরল বিশ্বাসে কাউকে যোগাযোগ করে তথ্য দেওয়া অপরাধ না। 94 হচ্ছে কাউকে আপনি ভয় দেখিয়ে যদি কোনো কাজ করান, যেই ব্যক্তিকে ভয় দেখায় কাজ করাইলেন উনি কোনো অপরাধ করে নাই। তবে দুইটা ব্যতিক্রম আছে। আপনাকে যতই ভয় দেখাক আপনি অন্য কারো মৃত্যু ঘটাইতে পারবেন না। যতই ভয় দেখাক বাংলাদেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো অপরাধে জড়িত হইতে পারবেন না। আর 95 বলে যে ছোটোখাটো অপরাধ, স্লাইড হাম কোনো অপরাধ না। কেউ আপনার একটা কলম মারলো, পিছন থেকে চুলটা টান দিল, এটা কোনো অপরাধ হিসেবে পরিগণিত হবে না। তাহলে এই 76 থেকে 95 আশা করি প্রতিটা সেকশনে আপনি বারবার পড়বেন। এটা পড়তেই হবে, এটা আপনার জন্য লাগবেই লাগবে। এরপরের অংশের মধ্যে আছে আমাদের 96 থেকে 106। এখানে বলে যে প্রাইভেট ডিফেন্সও কোনো অপরাধ নয়। প্রাইভেট ডিফেন্স মানে হচ্ছে একজন আপনাকে মারতে আসতেছে, আপনি তাকে বাধা দিতে পারবেন, আপনিও তার ক্ষতি করতে পারবেন, এটাই হচ্ছে প্রাইভেট ডিফেন্স। তো এখানে আমরা খুব ছোট্ট করে মনে রাখতে পারি, এটা মূলত আপনি যদি জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করেন, যেমন একটা আয়তক্ষেত্র যদি আপনি নেন, যে প্রথমে যদি আমরা 96 ধারা নেই, এখানে বলে যে আত্মরক্ষায় আমরা যাই কিছু করব এটা কোনো অপরাধ হবে না। 97 বলে যে আত্মরক্ষা আমাদের শরীর এবং সম্পত্তির আমাদের অধিকার থাকবে, পাশাপাশি অন্য ব্যক্তির শরীর এবং সম্পত্তিও রক্ষা করতে পারবো। 98 বলে যে পাগলের বিরুদ্ধেও আমাদের আত্মরক্ষার অধিকার থাকবে। আর 99 বলে যে তিনটা ক্ষেত্রে আমাদের কোনো আত্মরক্ষার অধিকার থাকবে না। ওই তিনটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, যে কোন তিন ক্ষেত্রে আমাদের কি থাকবে না, কোনো আত্মরক্ষার অধিকারটা থাকবে না। এরপরে 100 এবং 101 আর 102 এটা বলে যে শরীর রক্ষার ক্ষেত্রে এই তিনটা সেকশন আমরা ব্যবহার করব। 100 নম্বরে বলে যে 6টা এমন আক্রমণ, যে আক্রমণের ক্ষেত্রে আমরা যদি ব্যক্তির মৃত্যুও ঘটিয়াই সেটা অপরাধ হবে না। যেমন কেউ আপনাকে মারার জন্য আসতেছে, এমনও আক্রমণ করছে আপনার মৃত্যু ঘটবে অথবা গুরুতর আঘাত ঘটবে, মহিলার ক্ষেত্রে সে দূষিত হবে, অন্য ক্ষেত্রে কারো আনন্যাচারাল রাস্টের কি আছে, কোনো প্রকার আশঙ্কা আছে, অথবা যদি আমরা বলি কেউ কিডন্যাপ বা অ্যাবডাকশনের ভয় করতেছে না, এইরকম সে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া মুক্ত হইতে পারবে না। তো এইরকম ক্ষেত্রে যে আপনার প্রতি আক্রমণটা করবে তার যদি মৃত্যুও ঘটান, 100 নম্বর ধারা বলে যে আপনি কোনো অপরাধ করেন নাই। তো এই 6টা আপনি মনে রাখতে হবে, 6টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর 101 আর 102 নর্মালি এমসিকিউর জন্য আমাদের লাগে না, না পড়লেও আপনার চলবে। তো 101-এ জাস্ট বলে যে মৃত্যু ঘটানো ছাড়া আর কি করতে পারবো, আর 102 বলে যে এই আমাদের আত্মরক্ষার অধিকারটা কখন শুরু হবে কখন শেষ হবে, যখন আপনার বিরুদ্ধে আক্রমণের আশঙ্কা হবে, যখন আশঙ্কা শেষ হয়ে যাবে অতক্ষণ পর্যন্তই থাকবে। একই রকমভাবে সম্পত্তির ক্ষেত্রে আমাদের এই যে 103, 104, 105। 103 বলে যে 4টা ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যিনি আক্রমণটা করবেন তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো, ওইটা কোনো অপরাধ হিসাবে পরিগণিত হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। আর একটা সেকশন ছিল আমাদের এইখানে মাঝের মধ্যে 106। নর্মালি আমরা যাই কিছু পড়লাম, এখানে দেখলাম যে আপনার বিরুদ্ধে আক্রমণ করবে তার বিরুদ্ধে আপনার অধিকার। আর 106 বলে যে যে আক্রমণ করে নাই নিরপরাধ ব্যক্তি তাকেও আপনি মারতে পারবেন, অপরাধ হবে না। যদি অপরাধটা এমন হয় যে আপনাকে চতুর্দিক থেকে ডেডলি অ্যাসল্ট করতেছে, যেমন আমরা বলি যে মব জাস্টিস, চতুর্দিক থেকে মানুষ এসে আপনাকে মারতেছে, এখন আপনি নিজের জীবন রক্ষার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যে কোনো দিকে গুলি ছুটতে পারেন, যে কোনো ব্যক্তিকে মারতে পারেন, এইটাতে আপনার কি হবে না, কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে আমাদের 106। তাহলে মূল কথাটা হচ্ছে এই যে 4 নাম্বার চ্যাপ্টার আমরা যেটা পড়লাম, এই সেকশনগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা পরে যেগুলা যাব, এখন আমাদের আর টোটাল প্রতিটা সেকশন পড়ার দরকার নাই, এখন আমরা বেসে বেসে মূল সেকশনটা পড়তে হবে আমাদেরকে বারবার করে। তো প্রথমেই হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 5, 107 থেকে নিয়ে 120 পর্যন্ত আছে। তো মূলত কাজের সেকশন হচ্ছে আমাদের 3টা, বাকিগুলো আপনি যদি নাও পড়েন কোনো সমস্যা নাই, আপনার না দেখলেও চলবে। 107-এর মধ্যে আমাদেরকে টোটাল এই যে অপসহায়তা বা অ্যাবার্টমেন্ট জিনিসটার ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া আছে। তো 3টা হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্ট, এই 3টা মনে রাখবেন।
এখানে মূলত বলে যে আপনি যদি কাউকে কি করেন, পরচিত করেন, কারোর সাথে ষড়যন্ত্র করেন, কাউকে অপরাধে সহায়তা করেন, ইনস্টিগেট করা, কনস্পিরেসি করা, এডিং করা। তো 107টা গুরুত্বপূর্ণ। আর 108-এ বলে যে এই প্ররোচনাকারী কারা। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিতরে যখন পড়বেন 5টা ব্যাখ্যা দেওয়া আছে, ওই 5টা ব্যাখ্যাই আমাদের গুরুত্বপূর্ণ। আর 109টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে বলে যদি আপনার প্ররোচনার কারণে একটা অপরাধ সংঘটিত হয়, আপনার শাস্তি কি হবে। তো বলতেছে যে ওই অপরাধের যেই মূল শাস্তি সেটাই হবে। অর্থাৎ আপনি যদি কারো মাধ্যমে কাউকে হত্যা করান, যে হত্যা করছে তার তো শাস্তি হবেই হবে, আপনার শাস্তিও হবে কি ওই মৃত্যুদণ্ড 302 ধারা আপনার জন্য প্রযোজ্য হবে। এই 3টা সেকশনই আমাদের জন্য সর্বাবস্থা গুরুত্বপূর্ণ। এখন এর মধ্যে বাকি 5টা কথা বলা আছে, মাঝে মধ্যে আমাদেরকে এই 5টা জিনিস থেকে 1-2বার কিছু এমসিকিউ ছিল, তো এই জন্য এগুলা জাস্ট আমরা হেডিংটা একটু মনে রাখতে পারি। এখন আপনি আরেকজনের মাধ্যমে কাজ করাইতে দিয়েছেন, আপনি করিম সাহেবরে দিয়েছেন 1 লাখ টাকা রহিম সাহেবরা হত্যা করার জন্য, এরকম হইতে পারে। অথবা আপনি দিছেন হত্যা করার জন্য, সে তার বাসা পুড়িয়ে দিছে। আপনি দিছে তারে আঘাত করার জন্য, সে তারা হত্যা করে বসে আছে। আপনি দিছেন তার একটা কাজ করার জন্য, সে 3টা অপরাধ করে বসে আছে। তো এইরকম ক্ষেত্রে আপনার কি কি শাস্তি হইতে পারে। তো 110-এ বলতেছে যে আপনি যেই ইন্টেনশন আর নলেজ নিয়ে অপরাধটা করতে দিছেন, যার মাধ্যমে কাজটা করাচ্ছেন তার ইন্টেনশন নলেজ ভিন্নও হইতে পারে, মানে সে অপরাধী নাও হইতে পারে। যেমন ধরেন আপনি 6 বছরের একটা বাচ্চার মাধ্যমে একটা বিষ প্রয়োগ করতেছেন একজন ব্যক্তিকে। এখন ওই বাচ্চার তো নিরপরাধ, 9 বছর পর্যন্ত বাচ্চা অপরাধী করতে পারে না। তো এই জন্য আপনি এই অজুহাত নিতে পারবেন না যে ওই ব্যক্তি নিজে অপরাধ করতে পারে না, তো আমি কিভাবে অপরাধ করব। তো এই জন্য 110 বলে যে যেই ইন্টেনশন এবং নলেজ ভিন্ন হইলেও কোনো সমস্যা নাই, শাস্তি আপনার হবে আপনার ইন্টেনশন অনুযায়ী। আর 111 বলে যে আপনি তারে বলছেন যে তার কি করার জন্য, হয়তো দোকানপাট পুড়ে দেওয়ার জন্য, সে যায় তারেই হত্যা করে বসে আছে। যেই অপরাধের জন্য আপনি তাকে প্ররোচনা করছেন সেইটা না হয়ে ভিন্ন একটা অপরাধ হইছে, তো এক্ষেত্রে বলতেছে তারপরেও আপনি দায়ী থাকবেন, কারণ আপনিই তো তাকে কি করছেন, প্ররোচিত করছেন। আর 112 বলে যে আপনি বলছেন তাকে কি করার জন্য, শারীরিকভাবে আঘাত করার জন্য। এখন সে শারীরিক আঘাতও করছে, এমন আঘাত করছে এইটার পাশাপাশি সে আরও অপরাধ করে বসে আছে। এখন আপনি ওই উভয় অপরাধের জন্য আপনার সমষ্টিগত শাস্তি হবে। আর 113 বলতেছে আপনি যেই কাজের জন্য তাকে প্ররোচিত করছেন ওই কাজই সে করছে, কিন্তু কাজটার ফলাফলে আরেকটা নতুন অপরাধ সংগঠিত হয়েছে। যেমন কাউরে আপনি বলছেন শারীরিকভাবে আঘাত করার জন্য, সে শারীরিকভাবে আঘাতই করছে। এখন ওই ব্যক্তি হসপিটালে 3 দিন থাকার পর মারা গেছে আঘাতের কারণে। তো এইরকম ক্ষেত্রে আপনি কি ওই যে নতুন অপরাধের জন্য দায়ী থাকবেন। আর 114 বলে যে আপনি যদি সরাসরি ওই ঘটনাস্থলে উপস্থিত যদি থাকেন, তো এইরকম ক্ষেত্রে বলতেছে যে আমরা তখন ধরে নিব যে আপনি তখন আর কিনা এই অ্যাবার্টমেন্ট বা প্ররোচনাকারী না, আপনি সরাসরি অপরাধে অংশগ্রহণকারী। এই 5টা জাস্ট হেডিংটা একটু মনে রাখতে পারেন, বাকিগুলো আমাদের দরকার নাই। এগুলো আপনি শাস্তিগুলো আছে যে অপরাধ সংগঠিত না হইলে, এগুলো আমাদের দরকার নেই। এরপরে চলে আসি আমরা 5-এর এ। এখানে বলে যে ক্রিমিনাল কনস্পিরেসি, একটাই সেকশন আমাদের জন্য যথেষ্ট, 120-এর এ। এইটাই দাগিয়ে রাখেন, বাকি অন্য সেকশন আমাদের লাগবে না। তো এখানে বলতেছে যে 2 বা ততোধিক ব্যক্তি যদি কি করে কোনো ইললিগাল কাজ অথবা কোনো লিগাল কাজকে ইললিগাল উপায় করতে চায়, তাহলে এই সম্মত যদি হয় তবে এটা অফেন্স, যদি হয় তবে অপরাধ হবে, ওই জাস্ট এগ্রি করা মাত্র। আর অন্য ক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে। নর্মালি এটা আপনি তখনই বুঝবেন, এই ইললিগাল মানে 3টা জিনিস বোঝায়। পেনাল কোডের 44 নম্বর সেকশনে দেওয়া আছে, ইললিগাল মানে হচ্ছে অফেন্স, ইললিগাল মানে হচ্ছে প্রহিবিটেড বাই ল, ইললিগাল মানে হচ্ছে সিভিল মামলার গ্রাউন্ড। এই অবৈধ কাজের ক্ষেত্রে শুধু পেনাল কোডে যেগুলো অফেন্স বলছে, যেমন ধরেন যে আপনি কারোর সাথে এগ্রি করলেন আপনি চুরি করবেন, এই চুরিটা একটা অফেন্স, তো এগ্রি করা মাত্রই আপনি অপরাধী। আর বাকি যেটা আছে প্রহিবিটেড বাই ল, সিভিল মামলার গ্রাউন্ডস অথবা বৈধ কাজকে অবৈধ পন্থায়, এই 3টা তখনই অফেন্স হবে যখন ওই সিদ্ধান্তের পাশাপাশি কিছু কাজ করবেন। এই এতটুকুই আমাদের যথেষ্ট, বাকি শাস্তিটাও কোনো কাজের না। এরপরে চলে আসেন চ্যাপ্টার নাম্বার 6।
এটা আমাদের 121 থেকে 130 পর্যন্ত আলোচনা করে, এইটুকু অবশ্যই আপনি মনে রাখবেন। আর এখানে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ নিয়ে আলোচনা করে, এটাও মনে রাখবেন। জাস্ট দুইটা সেকশনই দাগিয়ে রাখেন, এর বাইরে কোনো সেকশন এমসিকিউতে আসে না। একটা হচ্ছে 121, যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অথবা যুদ্ধ ঘোষণার চেষ্টা করা, যুদ্ধ ঘোষণায় প্ররোচনা করা, এই তিনটার যে কোনো একটা করলেই আপনি কি হবেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন। আরেকটা হচ্ছে 124-এর সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতা। এটা সরাসরি আপনার সেকশন নাম্বার জিজ্ঞেস করে কত নম্বর সেকশনে আসছে, অথবা সেডিশন বলতে আপনি কি বুঝেন। তো এবারও সম্ভবত লিখিত পরীক্ষায় এই সেডিশনটা লিখিত পরীক্ষায় ছিল, যে টিকা লেখার জন্য যে সেডিশন জিনিসটা কি। তাহলে এই চ্যাপ্টার থেকে জাস্ট আমরা দুইটা সেকশনই দেখব, আর এই দুটার বাইরে অন্য কোনো সেকশন আপনারা দেখার কিন্তু দরকার নেই। পরবর্তী সেকশন আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 7। এখানে আলোচনা করে সেনা, নৌ এবং বিমান বাহিনীতে যারা কাজ করে এদেরকে যদি আপনি পরচিত করে কোনো অপরাধ করান, 131 থেকে নিয়ে 140, এই আপনি যদি সেনা, নৌ বিমান বাহিনীতে যারা কাজ করে এদেরকে কারোকে প্ররোচনা করেন বিদ্রোহ সংগঠন করার জন্য, আর আপনার প্ররোচনা যদি বিদ্রোহটা বাস্তবেই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে সংগঠিত হয়, এখন যে বিদ্রোহটা করছে তার শাস্তি তো কোর্ট মার্শালে হবে, কিন্তু আপনার শাস্তি 132-এর অধীনে মৃত্যুদণ্ড। তাহলে এখান থেকেও জাস্ট আমরা শুধু 132 নাম্বার সেকশনটা দেখব, এটাই যথেষ্ট, আর আমাদের কাজের নাই। এরপরে চলে আসি আমরা চ্যাপ্টার নাম্বার হচ্ছে আমাদের 8। এখানে আমাদের আলোচনা করে অফেন্স এগেইনস্ট পাবলিক ট্রাঙ্কুয়ালিটি, মানে জনশান্তি বিরোধী অপরাধ। 141 থেকে 160 এই চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনার সময় থাকে এই চ্যাপ্টারটাতে ভালো করে পড়বেন। এখান থেকে প্রতিবারই একটা না দুইটা লিখিত বলেন, এমসিকিউ বলেন, থাকবেই থাকবে। তো এখানে 3 প্রকারের অপরাধের কথা বলে, একটা হচ্ছে অবৈধ সমাবেশ, একটা হচ্ছে দাঙ্গা, একটা হচ্ছে মারামারি। তো নর্মালি মারামারি দুইটাই সেকশন আছে, তো এই মারামারি দুটো আমরা দেখে নিব। 159 আর 160 বলে যে পাবলিক প্লেসে দুইজন ব্যক্তি যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য একজন আরেকজনের সাথে কি করে, কাজ করে, সেটাই মারামারি। আর 141টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে, এর উপাদানটা কি, এর শাস্তিটা কি, অনেক কিছু বলা আছে। তো এখন এই 141 রিলেটেড টোটাল আমরা 5টা সেকশন পাবো। এই 141 বলে যে 5 অথবা 5-এর অধিক ব্যক্তি যদি 5টা অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্যে, ওই 5টা অভিন্ন উদ্দেশ্য আমাদের 141-এ দেওয়া আছে, ওইটা আপনি একটু মুখস্থ করার চেষ্টা করবেন। তারা কি করে, যদি 5 অথবা 5-এর অধিক ব্যক্তি 5টা যে কোনো একটা উদ্দেশ্যে একত্রিত হয়, ওইটারে আমরা আনলফুল অ্যাসেম্বলি বলি। তো আনলফুল অ্যাসেম্বলি বলতেছে যে আনলফুল অ্যাসেম্বলি তো আপনার হইল। 142 বলতেছে যে আনলফুল অ্যাসেম্বলিতে যখন আপনি জেনে শুনে বুঝে আপনি যাবেন যে কি উদ্দেশ্যে, ওই 5টা উদ্দেশ্যের কোন উদ্দেশ্যে একত্রিত হইলেন, তখন আমরা বলবো যে আপনি ওই আনলফুল অ্যাসেম্বলির সদস্য। আর 43 তার সাধারণ শাস্তি, 44 বলে যে আপনি মারণাস্ত্র সহ গেলে তার শাস্তি, আর 45 বলে যে আপনার এই সমাবেশটাকে ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পরেও যদি আপনি সেখানে সংগঠিত হন, শাস্তি। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। আর কি শাস্তি হবে, কতদিন শাস্তি, নর্মালি এগুলো আমাদের দরকার নেই। একই রকমভাবে বলে যে এই আনলফুল অ্যাসেম্বলির লোকেরা যখন কি করবে, বল প্রয়োগ করা শুরু করবে, যখন হিংস্রতা ছড়াবে, তখন ওই আনলফুল অ্যাসেম্বলিটার নামই হচ্ছে দাঙ্গা। দাঙ্গার ক্ষেত্রে আমরা 4টা সেকশন পাবো। 146-এ তো আমরা পড়লাম যে দাঙ্গার ডেফিনেশন, 47-এ বলে তার সাধারণ শাস্তি, 48-এ বলে যে যদি মারণাস্ত্র সহ উপস্থিত হন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 149, এখানে বলে যে কমন অবজেক্ট, অর্থাৎ ওই যে আনলফুল অ্যাসেম্বলি আমরা 5 বা 5-এর অধিক ব্যক্তি ছিল, আপনি কিচ্ছু করেন নাই, আপনি জাস্ট ওদের দলভুক্ত হয়ে ওইখানে দাঁড়িয়েছিলেন। এখন বা আপনার অন্য সদস্যরা যদি কোনো অপরাধ করে, ওইটার জন্য আপনি দায়ী থাকবেন। আমরা 34-এ কমন ইন্টেনশন পড়ে আসলাম। তো এইখানে জাস্ট পার্থক্যটা হচ্ছে যে ওই 5টা উদ্দেশ্যের কোনো একটা উদ্দেশ্যে কাজ হচ্ছে, আর আপনি তাদের দলভুক্ত হয়েছেন, মানে আপনি জেনে শুনে বুঝে ও তাদের সাথে আসতেন। এখন কোনো একজন অপরাধ করুক, তার জন্য আপনি দায়ী থাকবেন, আপনি পার পাবেন না 149। তো এই জন্য কমন অবজেক্ট কত ধারায় আছে, এটা বারবার পরীক্ষায় আসে, এটা একটু দেখবেন। এই কয়টা আমাদের গুরুত্বপূর্ণ।
কিন্তু এর বাইরেও এখানে অনেকগুলা সেকশন দেওয়া আছে, 150 থেকে 58 অনেকগুলা সেকশন দেওয়া আছে। এটা নর্মালি আমাদের কোনো কাজের না। তারপরেও যাদের সময় আছে পড়তে চান, আমরা কোর্সে পড়িয়েছি যেখানে তৃতীয় পক্ষের দায়বদ্ধতা আলোচনা করে, অর্থাৎ যার জমিতে হইল, যে ভাড়ায় আসলো, যে লোকগুলাকে নানা প্রকারভাবে সহযোগিতা করলো, সব কিছুই অপরাধ। তো এটা আমাদের দরকার নেই। এরপরে সরকারি কর্মকর্তা রিলেটেড যে আমাদের চ্যাপ্টার আছে 9, 161 থেকে 171, টোটাল চ্যাপ্টারটাই চাইলে আপনি স্কিপ করে দিতে পারেন। তারপরে একটা সেকশন আছে 169, এইটা একটু পড়ার চেষ্টা করবেন। এখানে জাস্ট আমাদের সম্পত্তি বাজেয়াপ্ত রিলেটেড কথাবার্তা বলে, অর্থাৎ আইনে যদি কোনো সরকারি কর্মকর্তাকে কোথাও সম্পত্তি ক্রয় করতে নিষেধ করে অথবা নিলামে অংশগ্রহণ করতে নিষেধ করে, আর উনি যদি সম্পত্তি ক্রয় করেন, ওই সম্পত্তিটা বাজেয়াপ্ত হবে। তো এই সেকশনটাই জাস্ট যথেষ্ট, নাহলে টোটাল চ্যাপ্টারটাই আপনি বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা হচ্ছে 9 এখানে নির্বাচন রিলেটেড আমাদের একটা চ্যাপ্টার আছে। এইখানে মূলত আমরা দুইটা জিনিস জাস্ট মনে রাখবো, দুইটা সেকশন। একটা হচ্ছে 171 ইলেকটোরাল রাইট বলতে কি বুঝেন, এইটার ক্ষেত্রে মনে রাখবেন যেহেতু বাংলাদেশে নির্বাচন, তো নির্বাচন রিলেটেড এই চ্যাপ্টারটা এখন গুরুত্বপূর্ণ। এখানে যারা নির্বাচনে এমপি প্রার্থী হবে, কে প্রার্থী হবে অথবা প্রার্থী না হবে অথবা প্রার্থীরা প্রত্যাহার করবে, এটা তার অধিকার। আপনি ভোট দেন অথবা না দেন, এটাও আপনার অধিকার, কেউ আপনারা বাধ্য করতে পারে না। তাহলে প্রথমে হচ্ছে নির্বাচনী অধিকার বলতে কি বুঝি। আর 171 ইটা আমরা পড়ব। এখানে বলে যে ঘুষটা আমরা কি করতে পারি, ট্রিটিংয়ের মাধ্যমে ঘুষ দিতে পারি। মানে হচ্ছে কাউকে নির্বাচনে কোনো কিছু খাওয়াইলেন, কোনো কিছু পান করাইলেন, তাকে একটা সিনেমা দেখার বিনোদন দিলেন অথবা কোনো প্রকার কিছু সরবরাহ করলেন। এই চারোটা মাধ্যমই হচ্ছে কি ট্রিটিংয়ের মাধ্যমে ঘুষ প্রদান, আর এগুলার শাস্তি হচ্ছে শুধু অর্থদণ্ড। এই দুটা সেকশন পড়বেন, টোটাল চ্যাপ্টারটা আমাদের শেষ, অন্য কোনো চ্যাপ্টারের দরকার নেই। এরপরে চলে আসি আমরা 10 নম্বর যে চ্যাপ্টার। এখানে আমাদের 172 থেকে 190 পর্যন্ত বলে যে সরকারি কর্মকর্তা লফুল অথরিটি, আইনগত যেই আদেশগুলা দিচ্ছে এগুলা যদি আপনি অমান্য করেন, অনেকগুলা সেকশন দেওয়া আছে। তো অতটা আমাদের কাজের না, এমসিকিউর জন্য 3টা সেকশনই যথেষ্ট। একটা হচ্ছে যদি সরকারি কর্মকর্তার কাজে আপনি বাধা সৃষ্টি করেন 186, তার যথাযথ আদেশ জারি করা আছে সেটা অমান্য করেন 188, সরকারি কর্মকর্তাকে যদি আপনি কি করেন থ্রেট করেন 189। এই 3টা সেকশনই গুরুত্বপূর্ণ। বাকিগুলো অলরেডি আমরা আমাদের কোর্সে ভিন্নভাবে পড়িয়েছি, যাদের সময় আছে চাইলে সেখান থেকে পড়তে পারেন। তবে যারা চান যে আমরা টু দ্য পয়েন্ট পড়বো এবং এটাতেই পাস করব, এই 3টা সেকশনই যথেষ্ট। এরপরে চলে আসি আমরা চ্যাপ্টার নাম্বার 11। এইখানে আমাদের বলে যে ফলস এভিডেন্স এবং হচ্ছে যে জনবিচারের মধ্যে পাবলিক জাস্টিসের ক্ষেত্রে যে অফেন্সগুলো হয়, এখানেও অনেকগুলো সেকশন দেওয়া আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা বলে দিই, সেটা হচ্ছে যে মোটামুটি আমরা 91টা যে ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষী দেওয়া, 92 হচ্ছে মিথ্যা সাক্ষী তৈরি করা, এই দুটাই গুরুত্বপূর্ণ। আর 93 হচ্ছে এদের শাস্তি। আর 194 হচ্ছে আপনার মিথ্যা সাক্ষীর ফলে যদি কারো মৃত্যুদণ্ড হয় আর তার সেটা যদি কার্যকর হয় তাইলে আপনার শাস্তিও মৃত্যুদণ্ড। তাহলে এই চারটা 91, 92, 93, 94, এই চারটা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কটা অবশ্যই আপনি দেখবেন। এখন এরপরে যদি আপনার কাছে মনে হয় সময় আসতে আপনি প্রস্তুতি নিতে পারেন, তাহলে টোটাল যে সেকশনগুলো আছে মূলত 6টা ভাগে বিভক্ত, আপনি সেগুলো একটু চাইলে দেখতে পারেন আপনার মতো। যেটা আমরা 191 থেকে 200 নম্বর পর্যন্ত যেটা এখন দেখলাম, এখানে মূলত আমরা ওই যে মিথ্যা সাক্ষ্য তৈরি করা, মিথ্যা সাক্ষ্যর শাস্তি, এগুলো ব্যবহার করা শাস্তি পাবো। 201 থেকে নিয়ে 204 পর্যন্ত আমরা অপরাধীকে বাঁচানোর জন্য যেই কাজগুলা করব, যেমন এভিডেন্স ধ্বংস করা, দলিলপত্র ধ্বংস করা, উপস্থাপন না করা, এই রিলেটেড পাবো। 205 থেকে 211 আমরা কি পাবো, মিথ্যা প্রকার কোনো দাবি করা, মিথ্যা কোনো প্রকার প্রতারণামূলক সম্পত্তি এদিক সেদিক করে ফেলা, মিথ্যা মামলা করা, এই অপরাধগুলা পাবো। 112 থেকে 116 আমরা অপরাধীকে আশ্রয় দেওয়া, অপরাধীর কাছ থেকে গিফট নেওয়া, এই জিনিসগুলা পাবো। আর 217 থেকে 225 আমরা সরকারি কর্মকর্তা যখন ইচ্ছাকৃতভাবে অবহেলা করবে, ইচ্ছাকৃতভাবে আসামিকে গ্রেফতার করবে না, পালিয়ে যেতে সহযোগিতা করবে,
এই জিনিসগুলা পাবো। আর 227 থেকে 200 মোটামুটি 29 আদালতের প্রতি আমাদের যেই প্রকার অবমাননা বলি, অবহেলা বলি, ওই 3টা সেকশন আছে, ওই অপরাধটা হইতে পারে। তো এইভাবে চাইলে আপনি 6টা ভাগে ভাগ করে প্রতিটা পড়তে পারেন। আর যারা শুধু টু দ্য পয়েন্ট পড়তে চান, এই 4টা সেকশন পড়লে আমাদের যথেষ্ট। 191, 192, 93, 94। তো এই জিনিসগুলো অবশ্যই আপনি দাগিয়ে রাখবেন, কারণ বারবার আপনাকে কিন্তু পড়তে হবে, না পড়ে কিন্তু পাশ করার কোনো সুযোগ নেই। এর পরবর্তীতে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, আমাদের জন্য মূলত 12 নম্বর যে সেকশন চ্যাপ্টারটা দেওয়া আছে 230 থেকে 263। তো এখানেও অতটা সেকশন পড়ার মতো আমাদের তেমন কিছু নাই। এখানে আমাদের ধাতব মুদ্রাগুলার কথা বলে, কয়েনগুলার কথা বলে, আর সরকারি স্টাম্পের কথা বলে। নর্মালি জাস্ট আমরা 230-এ ধাতব মুদ্রার ডেফিনেশন পাবো, 231-এ ধাতব মুদ্রা জালের শাস্তিটা পড়ব, আর 232-এ বাংলাদেশি ধাতব মুদ্রা জাল করার শাস্তিটা পাবো, কাউন্টার ফিট করা। আর 255-তে সরকারি স্টাম্প জাল করার সেকশন দেওয়া আছে, শাস্তি ওই একই সেকশনে দেওয়া আছে। তাহলে সরকারি স্টাম্প আর বাংলাদেশি মুদ্রা জাল করার একই শাস্তি, আপনার যাবজ্জীবনও হইতে পারে, 10 বছর পর্যন্ত কারাবাস এবং অর্থদণ্ডও হইতে পারে। আর 263-এর আমরা একটা ফিকটিসিয়াস স্টাম্প পাবো, ভুয়া স্টাম্প, যেটা শাস্তি 200 টাকা পর্যন্ত জরিমানা। এই টোটাল 5টা সেকশন পড়লে আমাদের এই টোটাল চ্যাপ্টারটাই যথেষ্ট। এর চাইতে বেশি আমাদের একটাও আপনার পড়তে হবে না। এরপরে বাটখারা এবং ওজন রিলেটেড 13 নম্বর চ্যাপ্টারটা টোটালটাই আপনি বাদ দিতে পারেন, এই চ্যাপ্টারের আমাদের কোনো কাজ নেই। 14 নম্বর চ্যাপ্টারে মোটামুটি আমাদের যদি বলি 268 থেকে 294, এখানে জাস্ট একটা সেকশনই যথেষ্ট, বাকি টোটাল সেকশন আপনি বাদ দিতে পারেন। তবে এই 268 পাবলিক নিউসেন্স, এটা এতটা গুরুত্বপূর্ণ যে এটা নিজেই একটা লিখিত পরীক্ষার কিন্তু টিকা। তো এই জন্য পাবলিক নিউসেন্সটা কত ধারায় আছে, পাবলিক নিউসেন্স কাকে বলে, এর বিস্তারিতটা আপনাকে পড়তে হবে। আর বাকি টোটাল যাই আছে আপনি বাদ দিতে পারেন, দরকার নেই। এরপরে চলে যাই আমরা চ্যাপ্টার নাম্বার 15, ধর্ম বিষয়ক যে আমাদের অপরাধগুলো আছে, এগুলার মধ্যে মূলত জাস্ট একটা সেকশনে গুরুত্বপূর্ণ 297, যেখানে ধর্মীয় স্থান, মৃতদেহ, শ্মশানঘাট, ধর্মীয় যে শেষ ক্রিয়াকর্মের অনুষ্ঠানে বাধা দেওয়া রিলেটেড আমাদের কি বলে অপরাধের শাস্তির কথা বর্ণনা করা আছে। আর এই সেকশনটার পাশে আপনি ইংরেজিতে লিখে রাখেন নেক্রোফিলিয়া, মানে হচ্ছে মৃতদেহের সাথে যদি কেউ কি করে, কোনো সহবাস করে, তার শাস্তি হয় 297-এর অধীনে। কারণ পেনাল কোডে যে একজন মহিলার সাথে দর্শনের কথা বলা হয়, জীবিত ব্যক্তি, পেনাল কোডে আমরা মৃত ব্যক্তি যে 375টা করতে পারবো না। অর্থাৎ ব্যক্তি যখন মারা যায় তখন তার সাথে আপনি যাই কিছু অপরাধ করেন ওগুলো অন্য অপরাধের সাথে আসবে না। তো ওই জন্য মৃতদেহের সাথে সহবাসের ক্ষেত্রে 297 ধারা প্রযোজ্য হয়। এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানব দেহের বিরুদ্ধে অপরাধ। আর এইখানে কয়েকটা সেকশন আছে যেগুলো আমাদের লিখিত প্রস্তুতির জন্য এমসিকিউর সাথে আপনি করে নিতে পারেন। তো এই চ্যাপ্টারে মূলত আমরা 299 থেকে 377 নম্বর সেকশনগুলো পাবো। তো এখানে প্রথমে আমাদের 299 বলে যে কালপেবল হোমোসাইড কি, এটা আমাদের ডেফিনেশন, তার ব্যাখ্যাগুলো আলোচনা করে। তো মূলত যদি আপনার কারো মৃত্যুতে আপনার কোনো ইন্টেনশন থাকে, বা আপনার ইচ্ছা ছিল তাকে আঘাত করা, সে মারা গেছে, অথবা আপনি এমন কাজ করতেছেন যার কারণে ব্যক্তি মারা যাইতে পারে, আপনার কাজে মারা গেছে, তাহলে আমরা বলবো যে আপনি কালপেবল হোমোসাইড করলেন। এখানে 3টা ব্যাখ্যা দিয়ে বলতেছে যে ওই ব্যক্তি আগে থেকে রোগাক্রান্ত থাক, অক্ষম থাক, শারীরিকভাবে সমস্যা থাকুক, আপনি যে তারা আঘাত করছেন আইন ধরে নিবে অপরাধী আপনি। অথবা আপনার আঘাতের পর তার যদি ভালো চিকিৎসা করা যাইতো, ব্যক্তি মারা যাইতো না, তো আইন বলতেছে ওইসব আমার দেখার কাজ নেই, আপনি যেহেতু আঘাত করছেন তাদের চিকিৎসা করানো হোক বা না হোক, অপরাধী আপনি। আর মায়ের গর্ভের সন্তানকে হত্যা করাটা কালপেবল হোমোসাইডের মধ্যে আসে না, এটা একটা পৃথক সেকশন আছে, সেই অপরাধ। এখন 300 নম্বর ধারা আমাদের কি বলে, মার্ডারের ডেফিনেশন দেয়। এখানে বলে যে কালপেবল হোমোসাইডটা যখন মার্ডার হবে, আরেকটা হচ্ছে যে 5টা ব্যতিক্রম দিয়ে বলতেছে যে এই 5 ব্যতিক্রমের মধ্যে পড়লে ওই কালপেবল হোমোসাইডটা মার্ডার হবে না।
তাহলে আমাদের এই যে কালপেবল হোমোসাইডটা মার্ডার হওয়ার ক্ষেত্রে চারটা আবার এখানে উপাদান দেওয়া হচ্ছে, যে এই চার উপাদানের কোনো একটা উপাদান পাইলে ওই কালপেবল হোমোসাইডটা মার্ডারের মধ্যে নিব, আর যদি না পাই তাইলে এটাকে আমরা ফেরত দিব। প্রথমে আমরা দেখব যে ইন্টেনশন ছিল কিনা, একজন ব্যক্তি যে আরেকজন ব্যক্তিকে হত্যা করছে তার মারার ইচ্ছা ছিল কিনা, যদি ইচ্ছা থাকে তাইলে মার্ডার। 2 নম্বর বলতেছে ইচ্ছা তো নাই, তবে তার শারীরিক আঘাত, তো শারীরিক আঘাতটা সে কি জেনে শুনে বুঝে করছে কিনা, যে এই ব্যক্তি যে শারীরিকভাবে অসুস্থ, অক্ষমতায় আছে, যদি জ্ঞান সহ করে তাইলে মার্ডার। অথবা যদি এমন আঘাত করছে যেটা অর্ডিনারি করছে, সাধারণভাবে ওই আঘাতের কারণে ব্যক্তি মারা যাবেই যাবে, তাহলে কিছুই করার নাই, ওইটা মার্ডার। 4 নম্বর বলতেছে যে কোনো প্রকার অজুহাত ছাড়া ব্যক্তি এমন মারাত্মক এবং ভয়ানক কাজ করতেছে যার কারণে ব্যক্তি মারা যাবেই যাবে, অথবা এমন শারীরিক আঘাত হবে যে যে কোনো ব্যক্তি মারা যাবেই যাবে। তার মানে হচ্ছে যে আপনি এমন কাজ করতেছেন যেখানে আপনার ইন্টেনশন তো দরকার নাই, কিন্তু ওইটা বাস্তবিক পক্ষে এতটা ভয়ানক কাজ যার কারণে মানুষ মারা যাবেই যাবে, অথবা এমন শারীরিক আঘাত পাবে যে এটা মৃত্যুর দিকে মানুষকে ধাবিত করবে। এই 4 উপাদানের কোনো একটা উপাদান পাইলে আমরা বলবো যে আপনি মার্ডার করছেন। কিন্তু উপাদান থাকা সত্ত্বেও আমাদেরকে বলতেছে যে প্রতি অবস্থায় 5টা ব্যতিক্রমকে মাথায় রাখবেন। যদি ইন্টেনশনও ছিল, কিন্তু সেই ইন্টেনশন আসছে উত্তেজনার কারণে, যেমন হঠাৎ কেউ আপনাকে প্রভোগ করলো, আপনি তারে গুলি করে মেরে ফেললেন, যদিও ইন্টেনশন আছে, তারপরে আমরা বলবো যে এটা মার্ডার না, কারণ ব্যতিক্রমের মধ্যে পড়তেছে। সরকারি কর্মকর্তা তার ক্ষমতার বাইরে গিয়ে কাউরে হত্যা করছে, আত্মরক্ষার অধিকারের এক্সিড করে কাউরে আপনি হত্যা করছেন, হঠাৎ কথাবার্তায় কারোর সাথে ঝগড়া হয়ে গেল, মেরে ফেললেন, 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি কনসেন্ট দিল, এই 5 অবস্থার মধ্যে যদি পড়ে মার্ডারগুলা, ওই মার্ডারটা তখন আবার কনভার্ট হয়ে যায় কিসে, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে। আর আপনি যদি ভুল ব্যক্তিকে মার্ডার করেন, করিমকে হত্যা করার কথা ছিল, রহিমকে হত্যা করে ফেলছেন, আইন বলতেছে কোনো সমস্যা নেই, করিমরে হত্যা করলে যে শাস্তি হইতো একই শাস্তি আপনি পাবেন। আর এখানে 302 আমাদের মার্ডারের শাস্তি, আর 303-এ বলে যে যারা অলরেডি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, ওই রকম আসামি যদি কাউরে হত্যা করে তাইলে তার কম্পালসারি ডেথ, বাধ্যতামূলক মৃত্যুদণ্ড। আর 304-এ বলে যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং মার্ডার যদি নলেজ সহ করেন তাইলে শাস্তিটা এক প্রকার, আর যদি আপনার ইন্টেনশন এবং নলেজ থাকে, যদি শারীরিক আঘাত করেন তাইলে আপনার শাস্তি এক প্রকারের হবে। এর পাশাপাশি এখানে আমরা আত্মহত্যা রিলেটেড 3টা সেকশন পাবো, তিনটাই গুরুত্বপূর্ণ। যে 5 প্রকারের ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় প্ররোচিত করেন আপনার শাস্তি ও মৃত্যুদণ্ড। সাধারণ ব্যক্তিকে প্ররোচিত করলে আপনার শাস্তি 306 দেওয়া আছে। আর কেউ যদি আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফেরত আসে, মানে হচ্ছে অ্যাটেম্প করে, তাইলে তার শাস্তি হচ্ছে 309। আর 307 এবং 308-এ আমাদের ওই যে অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি হচ্ছে 307, অ্যাটেম্প টু কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের শাস্তি হচ্ছে 308। এই তাহলে 299 থেকে নিয়ে 308 পর্যন্ত 9 পর্যন্ত এই কয়টা সেকশন আপনাকে সর্বাবস্থায় পড়তে হবে, এগুলোই লিখিত পরীক্ষার একটা প্রশ্ন। তাহলে এই জায়গা থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, যখনই পড়বেন বারবার পড়বেন। এরপরে গর্ভপাত বা মিসক্যারেজ রিলেটেড 3টা সেকশন আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। 312, 313, 314। 12তে বলে যে গর্ভপাত করানো অপরাধ, 13তে বলে যে অনুমতি ছাড়া করা আরেক অপরাধ, 14তে বলে যে গর্ভপাত করাইতে গিয়ে যদি ওই মহিলার মৃত্যু ঘটে তখন আমরা দেখব যে ওই গর্ভপাতে মহিলার কি অনুমতি ছিল, যদি থাকে শাস্তিটা একটু কম, যদি না থাকে শাস্তিটা একটু বেড়ে যায়। এই হচ্ছে টোটাল আমাদের 3টা সেকশন। এরপরে এই চ্যাপ্টারের ভিতরে আমরা 319 থেকে নিয়ে 339-এ আঘাত, গুরুতর আঘাত পাবো। মূলত আমাদের এখান থেকে 9টা সেকশন কাজের, তারপরে 2টা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আঘাতের মধ্যে 3টা উপাদান, আর গুরুতর আঘাতের মধ্যে হচ্ছে 8 প্রকারের আঘাত, এইগুলো হচ্ছে আমাদের গুরুতর আঘাত। আর এদের শাস্তি যখন আমরা দেখব 323 আর 324 বলে যে আমাদের আঘাতের ক্ষেত্রে আপনি আঘাতটা কিভাবে করছেন। সাধারণ কোনো জিনিস দিয়ে আঘাত করলে 323, যখন আপনি কোনো মারাত্মক অস্ত্রসহ আঘাত করবেন 324, যখন আপনি সাধারণভাবে গুরুতর আঘাত করবেন 325, যখন কোনো মারাত্মক অস্ত্রসহ আঘাত করবেন গুরুতর আঘাত 326। আর এইগুলা করতে আপনাকে যদি কেউ প্রভোকেশন দেয় শাস্তিটা কমে যাবে,
334-এ বলতেছে সাধারণ আঘাত, কেউ আপনাকে উত্তেজিত করলো আপনি তারা আঘাত করলেন। 35-এ বলতেছে কেউ আপনাকে উত্তেজিত করলো আপনি গুরুতর আঘাত করলেন, তাইলে আপনার শাস্তিটা কমে যায়। তাহলে এই 2টা, 4টা, 6টা, 7, 8। আরেকটা সেকশন হচ্ছে 326-এ, যা শাস্তি মৃত্যুদণ্ড। এটা হচ্ছে যদি আপনি কোনো এসিড জাতীয় জিনিস দিয়ে কারো কি করান, কাউকে গুরুতর আঘাত করেন, অথবা কারো 2 চোখ উফড়ে ফেলেন, এইগুলা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে টোটাল এই 9টা সেকশন পড়লেই আমাদের জন্য যথেষ্ট, এর চাইতে বেশি কিন্তু এখানে নাই। এরপরে 2টা সেকশন আছে, অবৈধভাবে কাউকে বাধা, রংফুল রিস্ট্রেন, রংফুল কনফাইনমেন্ট, 339 আর 40। ওই 2টা জাস্ট ডেফিনিশনই কাজের। এরপরে ক্রিমিনাল ফোর্স আমরা পাবো 350-এ, এইটা মনে রাখবেন। 351-তে অ্যাসল্ট আর 354-তে মহিলার ক্ষেত্রে অ্যাসল্ট হইলে শাস্তিটা একটু ভিন্ন। এই 3টা সেকশনে আমাদের যথেষ্ট। এরপরে অপহরণ এবং মানুষ্যহরণের ক্ষেত্রে আমাদের কয়েকটা সেকশন আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা মাঝে মধ্যে আমাদের লিখিত পরীক্ষায়ও আসতে পারে। তো এই জন্য আপনি 349-এ আমাদের এই যে কিডন্যাপিং জিনিসটা আপনি পড়বেন। তো কিডন্যাপিং বাংলাদেশ থেকে হইলে 360, অভিভাবক থেকে হইলে 361, আর অ্যাবডাকশন হচ্ছে 362। মূলত এই কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের মধ্যে একটাই পার্থক্য, অ্যাবডাকশন সবসময় কি হয় যে আপনার বলপূর্বক অথবা প্রতারণার মাধ্যমে আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। আর মানুষ্যহরণের ক্ষেত্রে 2টা কন্ডিশন হইতে পারে, যে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া অথবা লফুল অথরিটি অনুমতি ছাড়া নিয়ে যাওয়া। এক্ষেত্রে বয়স দেওয়া আছে 14 বছরের কম ছেলে, 16 বছরের কম মেয়ে অথবা পাগল। এদেরকে যদি আপনি তার অভিভাবকের অনুমতি ছাড়া নিয়ে যান, তাকে নিয়ে যান অথবা তাকে প্রলুব্ধ করেন, আপনি নিয়ে যান নাই কিন্তু তাকে আপনি প্রলুব্ধ করেছেন, সে আপনার সাথে গেছে, ওইটাও অপরাধ। আর এইটার ক্ষেত্রে 364-এর এই একটা সেকশন আছে যেখানে আমাদের গুরুত্বপূর্ণ, যে 10 বছরের কম বয়স্ক ছেলেকে যদি আপনি কিডন্যাপিং করেন আর অ্যাবডাকশন করেন, যেটাই করেন আপনার শাস্তি মৃত্যুদণ্ড হবে। এই কয়টা সেকশন আমাদের গুরুত্বপূর্ণ, বাকিগুলো আমাদের কাজের না। এরপরে 2টা সেকশন আছে আমাদের, একটা হচ্ছে 375। তো নর্মালি আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইনে আসার পরে এই পেনাল কোডের যে ধর্ষণের জিনিসটা নর্মালি অতটা গুরুত্বপূর্ণ হয় না। তারপরেও আপনি এখানে 5টা উপাদান দেওয়া আছে, যে মহিলার যদি আপনি কি মহিলার ইচ্ছা ছাড়া, তার সম্মতি ছাড়া তাকে ভয় দেখিয়ে সম্মতি আদায় করে, অথবা আপনি জানেন আপনি তার স্বামী না, মহিলা বিশ্বাস করে স্বামী, অথবা 14 বছরের কম, এই রকম অবস্থাগুলো যদি পাই তখন আমরা বলবো যে আপনি ধর্ষণ করেছেন। এখন এর শাস্তিটার ক্ষেত্রে অনেকের কনফিউশন আসে, যে যখন লেখা আছে যে ওই মহিলার স্বামী হইলে, তো দেখেন আপনি যদি স্ত্রী হয়, তার বয়স যদি 12 বছরের কম হয়, আপনার নিজ স্ত্রী হইলেও সেটা ধর্ষণ হবে, তার শাস্তি সাধারণ ধর্ষণের মতোই পাবেন। কিন্তু যদি 12 বছরের বেশি কিন্তু 13 বছরের মধ্যে হয়, তাহলে তার শাস্তি মাত্র 2 বছর। আর যদি নিজ স্ত্রী 13 বছরের বেশি বয়স হয়, তাহলে ওইটা কোনো ধর্ষণ হিসাবে পরিগণিত হবে না। 3টা ক্যালকুলেশন কিন্তু দেওয়া আছে। আর 377-এর ক্ষেত্রে মনে রাখবেন, সেটা হচ্ছে যে এইটার একটা নাম হচ্ছে সোডোমি বলে, অথবা এইখানে আইনি শব্দ ব্যবহার করা হচ্ছে যে ক্যারানাল ইন্টারকোর্স, যেটাকে আমরা বলতেছি যে অপ্রাকৃতিক লাস্ট বলতে পারেন, অফেন্স বলতে পারেন। এটা পুরুষের ক্ষেত্রে ঘটতে পারে, স্ত্রীর ক্ষেত্রে ঘটতে পারে, পশু পাখির সাথেও ঘটতে পারে। তাহলে কোনো পুরুষ কোনো স্ত্রী বা পশুর সাথে কেউ যদি কোনো দৈহিক মিলন করে, যেই প্রক্রিয়াটা অপ্রাকৃতিক, যেটাকে আমরা নিষিদ্ধ বলতেছি, সেটার জন্য 377 প্রযোজ্য হবে। এরপরে চলে আসি আমরা সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, 17 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে অনেক শাস্তি দেওয়া আছে। তো আপনার দায়িত্ব হচ্ছে যে প্রথমে ওই যে অপরাধগুলার উপাদানগুলা বুঝবেন, যে কোনটা কি অপরাধ। শাস্তিগুলা নর্মালি আপনার দরকার পড়ে না। তাহলে 378-এর চুরিটা ভালো করে পড়বেন, যে চুরির 5টা উপাদান আছে, 5টা ব্যাখ্যা আছে। 383 থেকে আপনি এক্সটর্শন বা চাঁদাবাজি বা বলপূর্বক আদায় পাবেন। 390-তে গিয়ে আপনি দস্যুতা পাবেন। 91-তে গিয়ে আপনি ডাকাতি পাবেন। আর 403-এ গিয়ে আমরা যেটা পাবো, 403 এবং 404 2টা সেকশন আছে, যেখানে আমাদের আলোচনা করে যে সম্পত্তি আত্মসাৎকরণ।
405 আমাদেরকে বলে যে যে সম্পত্তিটা যদি আমরা কি করি, বিশ্বাস ভঙ্গ করি, সিবিটি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। 410 আমাদের স্টলেন প্রপার্টি বা চোরাই মালের ডেফিনেশন দেওয়া আছে। 415 আমাদের চিটিং জিনিসটা বলে। চিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবেন যে চিটিং নিজে করতে পারেন, ছদ্মবেশে করতে পারেন, সম্পত্তি আদায় করতে পারেন। তাহলে চিটিং পড়তে গেলে খুবই গুরুত্বপূর্ণ। চিটিং 415 থেকে 20 প্রতিটা সেকশনই পড়তে হবে, বাদ দেওয়ার সুযোগ নাই। তবে 425 আমাদের মিসচিফ বা সম্পত্তি বিনষ্টকরণ দেওয়া আছে। এটা জাস্ট এই 425টা গুরুত্বপূর্ণ। আর 441 আমাদের অনুপ্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস দেওয়া আছে, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জালিয়াতি যদি দেখি, জালিয়াতি রিলেটেড আমাদের টোটাল দুটা সেকশনে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে 463-তে বলে যে জালিয়াতি জিনিসটা কি, আর এর ডেফিনেশন দিতে গিয়ে তারা একটা শব্দ উচ্চারণ করে যে ফলস ডকুমেন্ট। তো 464-তে তখন ওই ফলস ডকুমেন্টের দ্বারা ডেফিনেশন দেয়। আর 465 বলে যে এদের শাস্তিটা কি। তো এই তিনটা সেকশন পড়লেই আমাদের যথেষ্ট। আর 478-এ আমরা ট্রেডমার্ক ডেফিনেশনটা পাবো যে ট্রেডমার্ক জিনিসটা কি। আর 469-এ আমাদের 79-তে আমাদের প্রপার্টি মার্ক বা সম্পত্তি মার্ক, এই দুটাই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের 19 নাম্বার একটা চ্যাপ্টার আছে, একটাই সেকশন আছে 491। এখানে বলে যে যদি আপনি কারোর সাথে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস অথবা গুরুতর জিনিস, যারা ফিজিক্যালি ওই কাজটা করতে পারে না, যেমন ছোট বাচ্চা হোক, বয়স্ক হোক অথবা হ্যান্ডিক্যাপড হোক, এদেরকে দেখাশোনার দায়িত্বে থাকেন, ওই দায়িত্ব মোতাবেক যদি কাজ না করেন 491 অনুযায়ী আপনি অপরাধী হবেন। এটা ছাড়া বিবাহ রিলেটেড যে অপরাধগুলো আছে, এই প্রতিটা অপরাধই পড়বেন, এখানে বাদ দেওয়ার সুযোগ নাই। 463-তে আপনি ভুয়া বিবাহ করে যদি একসাথে বসবাস শুরু করেন অপরাধ। 494-তে হচ্ছে যে যদি আপনি কি করেন, বহু বিবাহ করেন, স্বামী স্ত্রী জীবিত থাকতে আবার বিয়ে করেন অপরাধ। যাকে নতুনভাবে বিয়ে করতেছেন তাকে পুরাতন বিয়ের কথা যদি গোপন করেন সেটাও অপরাধ 95-তে। যদি আপনি জানেন যে এটা বিবাহ না, তারপরেও ভুয়া বিবাহের সেরিমনি উদযাপন করেন, বিবাহের অনুষ্ঠান করেন। 497-তে যদি আপনি অ্যাডাল্টারি বা ব্যভিচারী করেন। 498-তে বিবাহিত মহিলাকে যদি আপনি প্রলুব্ধ করে নিয়ে যান যৌন সম্পর্ক করার জন্য। আর চ্যাপ্টার 21-এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানহানিটা, 499 থেকে 502। মাঝে মধ্যে 499টাই আসে, এখানে 10টা ব্যতিক্রম দেওয়া আছে যেগুলো মানহানি হবে না। আর আমাদের 22 নাম্বার যেই চ্যাপ্টারটা দেওয়া আছে, এখানে আমাদের একটা সেকশনে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 503 ক্রিমিনাল ইন্টিমিডেশন। অর্থাৎ আপনি কাউকে ভয় দেখিয়ে কোনো কাজ করাচ্ছেন যেটা সে করতে বাধ্য না, ভয় দেখিয়ে কোনো কাজ থেকে বিরত রাখাচ্ছেন যেটা থেকে বিরত থাকতে বাধ্য না, অথবা আপনি তাকে ভয় দেখাচ্ছেন যে সে সবসময় সে ভয়ের মধ্যে থাকুক। এই কাজগুলো 503 অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশনের মধ্যে পড়ে, অপরাধমূলক যদি ভীতি প্রদর্শনের মধ্যে পড়ে। সর্বশেষ হচ্ছে আমাদের 23 নাম্বার চ্যাপ্টার, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, 511। এখানে বলে যে অপরাধের চেষ্টা, এটা শাস্তি হচ্ছে মূল শাস্তি যেটা আছে তার 50%। তো এই যে টোটাল আমরা এতগুলা সেকশন দেখলাম, এগুলাই গুরুত্বপূর্ণ। তো প্রতিটা তো আর আপনার একদিনে বুঝে আসবে না, আপনার দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলা ধীরে ধীরে আগামী 3 থেকে 4 মাস, যদি নভেম্বর বা ডিসেম্বরে পরীক্ষা হয়, এর মধ্যে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসা। এটা আনা সম্ভব কোনো ব্যাপার না। যে সেকশনগুলো আমরা দেখাইলাম, যদি আপনি শিওর থাকেন, যদি আপনি মনোযোগী হন, 10 দিনের মাত্র পড়া। এই 10 দিন যদি আপনি প্যানাল করে সময় দিতে পারেন আপনার জন্য যথেষ্ট। তো যাই হোক, আশা করি কিছুটা হইলে আপনারা সময় দিবেন। আর জাস্ট এখানে আমরা যদি কিছুটা টেকনিকও শেষের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে একটা আইনকে কিভাবে পড়তে পারবেন, সেটা আপনাদের জন্য ভালো হয়। তো যাই হোক, আসলে লম্বা অনেক সময়